যখন আমার শুটিং শুরু হলো আমার কাছে মনে হচ্ছিল আমাকে খুব পেল, টায়ার্ড, এক্সস্টেড, এবং সামাও আমার শর্ট ডিভিশনগুলো আমি তো এখন শর্ট ডিভিশন শব্দটাই জানি না আসলে। আমাকে স্ক্রিনে যখন দেখাচ্ছে, মানে রেকর্ডিংটা হওয়ার পর আবার দেখে না, রিওয়াইন্ড করে দেখে, আমি দেখে আই ওয়াজ ও মাই গড, আমি তো মডেলিং করতে পারবো না, আমাকে দিয়ে হবে না, এটা কি ভাই। টেলিভিশনে ফার্স্ট অ্যাডটা করলাম বা আমাকে দেখলো বা দেখে এই কি ব্যাপার, নোবেলকে দেখলাম, এই তোমার ছেলে বেবি, আমার মায়ের নাম তো বেবি, আমার না, এই বেবি তোমার নোবেলকে দেখলাম টিভিতে, আমার একটু হ্যাঁ 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 কেমন লাগে, হ্যাঁ সুন্দর লেগেছে। তখন তো অবভিয়াসলি অনেক খুশি হয়েছিল। মৌসুমি, ইটস টু লেট, ইনশাল্লাহ পরের জন্মে যদি তুমি থাকো আমি আসি। তো গাড়িতে আমরা 4 জন ছিলাম, আমার নামটা দিল। তো আমার কাছে মানে এখনের সময় আমি কি বলবো, দ্য হিরো ওয়াজ ভিলেন। তিনি যেমন ভালো মানুষ, ডিসিপ্লিন একজন মানুষ, এটি যে কারোর জন্য আদর্শ হতে পারে। আমার আজকের বিশেষ অতিথি সম্পর্কে কথাগুলো বলেছেন গুণী অভিনেত্রী বিপাশা হায়াত। আরেক প্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ তার সম্পর্কে বলেছেন, পর্দার মানুষের চাইতে ব্যক্তি মানুষ অনেক বেশি আদর্শ। স্বামী কেমন হওয়া উচিত, বাবা হিসেবে একজন মানুষ কতটা আকর্ষণীয় হতে পারে তাকে দেখে শেখা যায়। অভিনেত্রী অপি করিম তাকে নিয়ে বলেছেন, তিনি স্ট্যান্ডার্ড সেট করে রেখেছেন, সেটিকেই অন্যরা বেঞ্চমার্ক ভেবে কাজ করে। আর আমাদের গ্ল্যামার গার্ল রোল মডেল সাদিয়া ইসলাম মৌ সামাজিক মাধ্যমে এই তো সেদিনই লিখেছেন, হি ইজ দ্য বেস্ট মডেল অফ আওয়ার কান্ট্রি, বাট হু ইজ হি? ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, ওয়েলকাম ব্যাক টু বিহাইন্ড দ্য ফেম উইথ RRK। মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত 93.6 FM প্রচারিত হচ্ছে আপনাদের প্রিয় এই পডকাস্ট। আর আজ আমার গেস্ট, আ ভেরি স্পেশাল পারসন, হি ইজ দ্য বেস্ট, দ্য আইকন, প্রিয় মডেল আদিল হোসেন নোবেল। নোবেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি এগুলো কাকে নিয়ে বলছিলে? আমার খুব ভালো লাগছিল শুনতে। তুমি কি তোমার কথা বলছিলে মানে একটু আগে? আমি যখন বলছিলাম, আমি নামটা বলার আগে দর্শক বুঝতে পারছে যে আচ্ছা এটা কাকে নিয়ে বলছে, নিশ্চয় নোবেলই হবে, কারণ আইকনকে কিংবা পর্দার বাইরেও রোল মডেলকে সেটা তো সবাই অলরেডি মনে হয় জানে। আমি শুনে মনে করছিলাম এই মানুষটা কি নিশ্চয়ই রুম্মান হতে পারে। নোবেল ভাই, আমি আসলে খুব এক্সাইটেড এবং খুবই ইমোশনাল আজকে, কারণ আজকে আপনি আমার পডকাস্টের গেস্ট হয়ে এসেছেন। কারণ আপনি আমার জন্য এত স্পেশাল, আপনি আমাকে খুব ছোট থেকেই দেখেছেন, এবং আমার জীবনের যত গুরুত্বপূর্ণ ইভেন্ট আছে, সেটা আমার এঙ্গেজমেন্ট হোক, আমার বিয়ে হোক, আমার বাচ্চার জন্মদিন হোক, বাচ্চা হওয়ার পর আমার বাসায় আসা হোক, আমার বোনের বিয়ে হোক, আপনি আমার পাশে ছিলেন সব সময়। তার পাশাপাশি আপনাকে আমি একবার ব্যাংককে গিয়েছিলাম, সেখানে হুট করে আপনার সাথে দেখা, এবং আপনি খুব সুন্দর একটি মোমেন্ট আমাকে দিয়েছিলেন। আর দর্শকদের একটা সিক্রেট জানাই, গত 3 বছর ধরে মেরিল প্রথম আলো পুরস্কারের রেড কার্পেটে আমার মূল স্টাইলিস্ট হচ্ছেন এই আদিল হোসেন নোবেল। না, তো ওটা তো তোমাকে একটু মানে গুড লুকিং রুম্মানকে একটু যদি সুপার লুকিং করা যায় ওই চেষ্টা করেছি। তথ্যগুলো এই কারণে দিলাম নোবেল ভাই যে এত এত ব্যস্ততার ভেতরে আপনি যে সম্পর্কগুলোকে কখনো ভুলে যান না, এবং যখন পারেন আপনি অবশ্যই সময় দেন, সেটা কিভাবে সম্ভব? এই যে সম্পর্কগুলোর কথা বললে, আসলে মানুষের জীবনটা তো অনেক ছোট। হ্যাঁ, এই ছোট জীবনে অনেকগুলো সম্পর্ক গড়ে ওঠে, কিছু মানুষ সান্নিধ্যে আসে, পরিচিতি হয়, তো সেই পরিচিতি থেকে কিছু না কিছু একটা পাওয়া নেওয়া হয়ে যায় আর কি। এই যে রুম্মানকে আমি চিনি, তো এই রুম্মানকে চেনার মধ্য দিয়ে অনেক কিছু আমি পেয়েছি। একটা ভালো রুম্মানকে পেয়েছি, একটা ভেরি অ্যাক্টিভ রুম্মানকে পেয়েছি। সো এই যে পেয়েছি সেটাকে ধরে রাখতে পারাটা আসলে আমার কাছে মনে হয় আমার জীবনের একটা চাওয়াই ছিল। সো এভাবে আমি বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে কাজ করতে গিয়ে যখন পাই, তাদের মধ্যে কিছু না কিছু একটা ভালো জিনিস পাই, সেটাকে আমি মনে করি যে ওটা আমার ধরে রাখা উচিত, মনে রাখা উচিত, এবং সেটার জন্যই হয়তো সেই মানুষটার সাথে একটা সম্পর্ক থাকা উচিত। আপনার আসলে ভেতরে ক্যাপাসিটি অনেক বেশি, কারণ আপনি অনেক কিছু ধরে রাখতে পারেন, এবং আমরা তো আসলে অনেক ব্যস্ততার ভেতরে থাকি, শত শত ব্যস্ততা হয়তো, কিন্তু আপনার রয়েছে লাখো কোটি ব্যস্ততা। শুরুতে আপনাকে মডেল হিসেবে পরিচয় করিয়ে দিলাম, কিন্তু আপনার আরেকটি বড় পরিচয় যেটি আপনি অনেক দিন ধরে ধারণ করে আছেন, সেটি হচ্ছে রবি আজিয়াটা লিমিটেডের যে সহযোগী প্রতিষ্ঠান এক্সেনটেক, সেখানে আপনি
এমডি এবং সিইও মানে ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তার ভূমিকা পালন করছেন। এত এত ব্যস্ত একজন মানুষ, আপনি কিভাবে আসলে এত সময় মেনটেন করেন আপনি? তুমি যখন বলছিলে এত এত ব্যস্ততা, আমি একটু খুবই অবাক হচ্ছিলাম। আসলে আমার তো একটাই ব্যস্ততা এখন, দ্যাটস মাই ওয়ার্ক। আই ডোন্ট এগ্রি। না না, একটাই, রিয়েলি আমার একটাই ব্যস্ততা, আমার ওয়ার্ক। এই যে তোমাকে বললাম আজকে তোমার সাথে শেষ করে আবার কালকে ভোরে গিয়ে ঢাকার বাইরে একটা জায়গায় চলে যাব, 3 দিন ওখানে আমার অফিস মিটিংয়ের জন্য আমাকে থাকতে হবে। দ্যাটস দ্য অনলি ব্যস্ততা আমার জীবনে এখন এই মুহূর্তে। কিন্তু দর্শকরা আমার কাছ থেকে একটি প্রশ্ন আশা করছে, আমি সেই প্রশ্নটা করি। অফকোর্স দর্শক আপনারা আমাদের সাথে থাকুন, আমি জানি আপনারা এই প্রশ্নটা করতে চাইছেন যে ব্যস্ততা তো সবার থাকে, কিন্তু আমরা যে মডেলকে ভালোবাসি, যে মডেলকে আমরা সবসময় দেখতে চাই, সেই মডেল পুরোপুরি উধাও, তাকে কোথাও দেখা যায় না কেন? ওই যে বলছিলাম আসলে মানে আমার কাজটা আসলে এখন এমন একটা জায়গায় চলে গেছে, আমাকে সকালে ঘুম থেকে উঠার পরেই আমার কাজের চিন্তা করতে হয়, দেন আমার কাজে ঢুকতে হয়, দিন শেষ হয়ে যায়, রাত শুরু হয়, সেই রাতের একটা পর্যায়ে আমি বাসায় ফিরে আসি কাজ শেষ করে। বাসায় ফিরে আসার পরও আবার নেক্সট দিন কাজটা কিভাবে শুরু হবে বা কোন জায়গায় ভুল ছিল ওটাকে কিভাবে কারেক্ট করব এবং বেটার কিছু করব, ওই চিন্তা দিয়ে ঘুমোতে যাই। এরপর আবার সকাল হয়। সো যেটা বলছিলাম, আমার একটাই কাজ। এই কাজটা আসলে আমাকে একটু দূরে সরিয়ে ফেলছে, আমি জানি। আমার কষ্ট হয় মাঝে মাঝে তোমাদের কাছ থেকে দূরে থাকতে, অনেককে না পেতে। আমি শুনি আজকে রোম্মানের বাসায় একটা জাঁকজমক অনুষ্ঠান ছিল, আমার ইচ্ছে ছিল, আমি যেতে পারিনি, যদিও চেষ্টা করি তোমারগুলোতে যাওয়ার, এরকম অনেকেরটাতে যেতে পারি না। যেমন আপনি মাত্রার প্রোগ্রামে গেলেন না, সেখানে আপনি পুরস্কৃত হয়েছেন। আমি যেতে পারিনি। আফজাল ভাইয়ের প্রোগ্রামে আমার না যাওয়া, এটা আসলে আমার জন্য খুবই কষ্টের এবং অবিশ্বাস্য, বাট আমার সেটাই হয়েছে। সো ভালো কিছু করতে হলে অনেক সময় অনেক কিছুতে ছাড় দিতে হয়, এটা আমি কিন্তু খুব বিশ্বাস করি। সো সেখান থেকে হয়তো আমার একটু সরে যাওয়া বা ছেড়ে আসা। তবে আপনি কাজ করছেন না ঠিকই, কিন্তু 34 বছর ধরে কিন্তু একটা আসন ধরে রেখেছেন, সেটা হচ্ছে গিয়ে নাম্বার 1 মডেল। আপনার পরে কিন্তু আরেকজন পুরুষ মডেল সেভাবে আপনার অবস্থানটাকে সরিয়ে দেয়নি আর কি। আপনি কি সেটা এগ্রি করেন? আমি সেটা এগ্রি করি না আসলে। আমি অনেক দিন ধরে মডেলিং করি না। সো আমার মনে হয় আমি আসলেই এখন ওখানে নাই। এখন অনেক নিউ জেনারেশনসরা মডেলিং করছে, ডিফারেন্ট ডিফারেন্ট লুক আসছে, ডিফারেন্ট স্মার্ট ছেলেমেয়েরা আসছে। সো অবভিয়াসলি ওখানে জায়গা হচ্ছে, জায়গা সেই সেরা মডেলগুলো কিন্তু রোল মডেল হিসেবে আপনাকেই বলে, এবং আমরা যারা আপনাকে চিনি তারা পর্দার মডেলকে তো আসলে ভালোবাসি, কিন্তু পর্দার বাইরের মানুষটাকে একজন রোল মডেল হিসেবে দেখি। আসলে সব রূপে আপনি সেরা। এই যে সেরা মডেল কিংবা রোল মডেল মানুষের কাছে আদর্শ হবার সূত্রগুলো কি কি আসলে? আমি আসলে সূত্র ধরে বলতে পারবো না। আমার কাছে যেটা মনে হয়েছে, আমি যখন আসলে মডেলিং করছিলাম অনেক কাজ করেছি, অনেক হয়তো ভালো কাজ করেছি বা ভালো কাজ হয়েছে, সেটা আমার জন্য হয়নি, সেটা হোল টিম, এন্টায়ার টিমের জন্য হয়েছে। যার কাজ করেছি, যিনি ডিরেকশন দিয়েছেন, প্রডিউস করেছেন, যিনি আমার কো আর্টিস্ট ছিলেন, সবাই মিলে ভালো কাজগুলো হয়েছে দেখে হয়তো আমি একটা ভালো জায়গায় পৌঁছাতে পেরেছি। বাট আমার যেটা সবসময় মনে হয়েছে, আমি এটা ভালো করছি, আমি এটাই করব। আমি একসাথে 4-5টা জায়গায় হয়তো যাব না, যেতে চাইবো না। সো আমি নাটক করেছি, বাট সেটাও অনেকটা মনের কি বলবো, মানে কোনো ইচ্ছা ছিল না, অনিচ্ছা থাকা সত্ত্বেও করেছি। একটা স্টেজে হ্যাঁ না আরও করেছি, এমন না যে একটা বা দুইটা করে সরে গেছি, বাট আমার ওই ফোকাস ছিল লেটস বি ইন অ্যাট ওয়ান প্লেস, আমি নট ইন মাল্টিপল প্লেস। হ্যাঁ, অনেকে বলে না মাল্টিপল প্লেসে তোমার যদি পদযাত্রা হয় তুমি একটা ভার্সেটাইল নোবেল হতে পারো, বাট আমি সেটা চাইনি আসলে। আমার কাছে মনে হচ্ছে দিস ইজ মাই ডেস্টিনি, সো বেটার বি দেয়ার। মানে আপনি কি এটা ভেবেছেন জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান হওয়ার দরকার নেই, আমার একটা ক্ষেত্রেই ফোকাস? আমি একটাকে নিয়েই এনজয় করছিলাম, সেটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছি, সেটাতে হয়তো ভালো করেছি, কোনো কোনো সময় ভালো নাও করে থাকতে পারি। সো বাট আমি ওটাতেই স্ট্রিক করেছি। সো হয় না, মানে ফোকাসটা খুবই একটা জায়গায় ছিল আর কি, নট স্ক্যাটার্ড। তো আপনাকে আমি যতদিন থেকে দেখেছি, আপনার এই সফলতা, সেটা মডেল হিসেবে হোক কিংবা কর্পোরেট জগতে সফলতা হোক, যে কারণগুলো আছে সেই কারণগুলোর মধ্যে আছে ধৈর্য, সততা, আন্তরিকতা, পরিশ্রম, মেধা,
অধ্যবসায়, সময়ানুবর্তিতা, তারপরে যদি বিনয় বলি আমি, এবং নিরহংকার, আপনি স্বাস্থ্য সচেতনতা, এগুলো তো আছে। পাশাপাশি আপনি ভীষণ ধার্মিক। আপনাকে আমি কখনো কারো নামে গীবত করতে দেখিনি কিংবা পেছনে কিছু কথা বলতে দেখিনি। আসলে আপনি কি মনে করেন যে আপনার সফলতার পেছনে সিক্রেটগুলো কী কী? তুমি লিস্ট ধরে অনেক কিছু বলেছো, আমার এত কিছু আমি এখনো মনে করতে পারছি না তুমি কি কি বলেছো। বাট যেটা তুমি একটা জিনিস বলেছো, ডিসিপ্লিন বা যে টাইম লাইন ধরে কাজ করা, এটা আমার আসলে একটা মানে ক্যারেক্টার অফ মাই লাইফ হয়ে গেছে। আমি সবসময় মনে করি, আসলে তুমি যদি আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো, আমি আজকে প্রায় অনেক বছর ধরে একটা রুটিনের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি চাকরি করছি। এমন কখনো হয়নি আমি মডেলিংয়ের পিকে গেছি কিন্তু আমি আমি কাজ ছেড়ে দিইনি। কাজ মেনে আমার যেটা রিয়েল কাজ, আমার চাকরি, রাইট? সো এমন স্টেজ গেছে, ধরো আমি খুব ভালো একটা কাজের জন্য বাইরে শুটিং হবে, অনেক বড় অ্যারেঞ্জমেন্ট, কিন্তু ওই সময় আমার অফিসের এমন একটা এনগেজমেন্ট, আমি ওই সময় যেতে পারি না, আমি সেটা ছাড় দিয়েছি। এই যে ছাড় দিতে পারাটাই আসলে একটা সময় তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে পারে। মানে লোভ সংবরণ করা, সেটা তুমি লোভ বলতে পারো বা সেটা তোমার ওন কন্ট্রোলিং, মানে তুমি জানো আসলে উইচ ইজ ইয়োর প্রায়োরিটি, উইচ ইজ মাস্ট, উইচ ইজ নট মাস্ট। এই জিনিসটা আসলে জানতে পারাটা ভেরি ইম্পর্টেন্ট। না আমি এটাও করব, দেখি না করে দেখি, আরেকটা জায়গায় গেলাম, আমার কাছে আসলে দিস ইজ নট রাইট। সো ইউ শুড বি নোয়িং ওয়ের আর ইউ গোয়িং, রাইট? ইয়োর ডেস্টিনেশন, ইয়োর টার্গেট। আজকে এখানে বসবার আগে আমি ঠিক করেছিলাম যে আমি একটা মোটিভেশনাল স্পিকারের সামনে বসবো। Oh my God, I'm not a motivational speaker. এটা বলবো না, না এটা কেন বলবা না আমি জানি। একটু আগে আমার বের হওয়ার সময় আমার কলিগ আমাকে বলছিল, ভাইয়া আপনি কি ওনারা একটু যাচ্ছে, ওনাদের অফিসে গিয়ে একটু দুইটা কথা বললেই ওনাদের কলিগরা খুশি হয়ে যাবে। দ্যাট ইজ অ্যানাদার পার্ট। আমি বললাম আগে নিজেকে নিজে একটু ঠিক করি, খুশি করি, এখনো নিজের ঠিক করার সময় শেষ হয়ে যায়নি। নোবেল ভাই, আজকে এই পডকাস্টে আপনি কোনো বিনয় করবেন না, আপনি একদম মনটা খুলে আমার সাথে কথা বলবেন। কারণ আপনার একটি কথা আমার মনে আছে, লাভ ইউর ওয়ার্ক, এনজয় ইউর ওয়ার্ক। এবং হয় না যে সেটা মিডিয়া জগতে হোক কিংবা কর্পোরেট জগতে কিংবা যে যেখানেই আছে, অনেক সময় আমরা ভাবি যে কালকে আবার অফিস, কালকে আবার শুটিং। এই বিষয়টি আসলে কতটুকু উচিত আসলে? এটা আমি মানতে রাজি না। আমি যদি আমার কাজের কথা বলি, আমার চাকরির কথা বলছি, আমার কলিগ, ভেরি ইয়াং কলিগ অফ মাইন, হ্যাঁ, সে আমেরিকায় চলে যাচ্ছে, তো তার ফেয়ারওয়েল ছিল গত কয়েকদিন আগে। তো সে ফেয়ারওয়েলে আমরা সবসময় বলি হ্যাঁ তুমি কিছু বলো, বলার সময় অনেক কিছু বলতে বলতে সে তার বললো, আই হ্যাভ ফিউ বেস্ট ফ্রেন্ডস অ্যাট মাই ওয়ার্ক। দেন একটা করে নাম ডাকলো, একে ডাকছে, ওকে ডাকছে। আমার এত ভালো লেগেছে ওইটা শোনার পর, আমার কাছে মনে হচ্ছে এটা সবার জন্য শিক্ষণীয় ছিল। তুমি তোমার কাজের জায়গা, নট ফর মানে আমি মেনশন করছি না যে একটা শুধু চাকরির জায়গা, তুমি যেখানেই কাজ করো সেখানে যদি তোমার একটা সার্কেল তৈরি করতে না পারো, বেস্ট ফ্রেন্ড বানাতে না পারো, কাজটাকে তুমি এনজয় করতে পারবে না। আর কাজ এনজয় করতে না পারলে আসলে সেই কাজের ভালো কিছু হবে না। হ্যাঁ, যেমন আমি নাম মেনশন করছি না, আমাদেরই একজন, মানে আমি তো আসলে কবে লাস্ট কি করেছি আমার মনেও নাই, কোনো একটা নাটকের সময় অনেক বছর আগে। কে ছিল কোস্টার আপনি বলে দেন, নাটকের নাম বলে দেবো। কোস্টার বলছিল না, বাট আমার সাথে আরেকজন আমাদের সাথে কাজ করছিল একজন মেইল আর্টিস্ট, সে বলছিল, রল ভাই বলেন না কালকে আবার শুটিং, বিরক্তিকর। আমি বললাম হাউ কাম? বাট হি ইজ এ প্রফেশনাল অ্যাক্টর, ও রেগুলার অ্যাক্টিং করে হি ইজ সার্ভাইভিং। ও যদি এটা বলে, মানে আমি একজন অকেশনাল অ্যাক্টর, আমি হঠাৎ করে গেছি, একটা নাটক করেছি কয়েক বছর পর, অনেক আগের কথা বলছি, সে যখন ওটা বলছে আমার কাছে এত স্ট্রাইক করেছে, আমার কাছে মনে হচ্ছে দিস ইজ নট রাইট। মানে ওর প্রফেশনটাকে যদি লাইক না করে তাহলে এই প্রফেশনটাতে তার থাকার কোনো মানই হয় না। সে বলছিল মানে এটা যে কালকে আবার কাজ করতে হবে, এইসব কাজের মানে আছে বল না। তুমি ভাই রেগুলার কাজ করো, তুমি অনেক ভালো কাজ করো, তুমি ভালো কাজ করে অনেক মানুষের মন জয় করো, আর তুমি বলছো তোমার ভালো লাগছে না, হোয়াট ডাজ ইট মিন? দেন অনেক এক্সপ্লেনেশন সেই আমার ফ্রেন্ড বা কো আর্টিস্ট হুএভার ওয়াজ দেয়ার। সো এই জিনিসটা আসলে আমি সবসময় সবাইকে বলি, তুমি যেটাই করো
এই যে তুমি পডকাস্ট করছো, আই এম শিওর ইউ আর এনজয়িং ইট, আই ক্যান course, সি ইট of ইন ইওর course, ফেস। of course. এটা তোমার ফেস বলে দিচ্ছে, তোমার ভেতর থেকে তোমার হাসি খুশি। তুমি যখন আমাকে ফার্স্ট কন্ট্যাক্ট করলে তখন তোমার ফিলটা দেখে আমার কাছে মনে হয়েছে এটা আমাকে করতে হবে। রুম্মান কাজটাকে এনজয় করছে। রুম্মান ইজ নট অনলি এ নাইস গাই, বাট হি ইজ লাইকিং ইট, হি ইজ মানে অনেক প্যাশন নিয়ে কাজটা করছে। এটাই অনেকে করতে পারে রাহুল না। ভাই, এগুলো হচ্ছে আপনাদের থেকেই শেখা, এবং আপনারা যে বললাম না, এনজয় ইউর ওয়ার্ক, লাভ ইউর ওয়ার্ক, এটা আমি সবসময় মাথায় রাখি। যে কারণে আমার কোনো কাজে আমার যতই থাকে না ক্লান্তি থাকে, কিন্তু ক্লান্তি আমাকে পেয়ে বসে না। পাবে না। এগুলো আপনাদের এটা থেকে পেতেই শেখা। পারে না, সেটাই। আমার শুধু মনে হয় যে আপনি কি পারফেকশনিস্ট, কিংবা একদম নিজের ব্যাপার খুব কশাস থাকেন? কারণ এই পডকাস্টে বসবার আগে আপনি বেশ চিন্তিত ছিলেন, কিংবা বারবার জিজ্ঞেস করছিলেন যে কি ধরনের হতে পারে, কিংবা কি হতে পারে। হ্যাঁ, তো সেটা শুধু এই পডকাস্টের ক্ষেত্রে না, আপনাকে আমি দেখেছি যে যখনই আপনি যে কাজই করেন, আপনি বিস্তর রিসার্চ এবং বিস্তর প্রিপারেশন নিয়ে বসেন। আমি যদি তোমার ফার্স্ট কোয়েশ্চেনটার অ্যান্সার করি, এই কাজটার জন্য আমি তোমাকে কিছু প্রিপারেশনের কথা বলেছিলাম। ফার্স্ট অফ অল, অনেক দিন পর আবার কিছু একটা করা, কথা বলা, তোমার সাথে বসা। সো ইফ উই ক্যান মেক ইট মোর ইন্টারেস্টিং, Of course. লিটল আউট অফ দ্য বক্স, একটু নতুনত্ব, ওয়াই নট, রাইট? course. সো হ্যাঁ, তুমি যেটা বললা পারফেকশনিস্ট কিনা আমি জানি না। আমার কাছে সবসময় মনে হয় একটু ভালো কি করা যায়, আর একটু বেটার আউটপুট কি আনা যায়। সো ওই একটা চিন্তা কেন জানি মাথায় সবসময় চলে আসে, এবং যার সাথে এই কাজটা করি তাকে আমি কিছু একটা বলি। অনেক সময় এটা অনেকে লাইক নাও করতে পারে। আই নো হোয়াট আই এম ডুইং, রাইট? দিস ইজ মাই কাপ অফ টি, নট ইয়োর কাপ অফ টি। বাট এগেন, আমার কাছে মনে হয় আমি যদি রিকোয়েস্ট করে একটু কিছু একটা করা যায়, একটু যদি এনহ্যান্স করা যায়, একটু এনহ্যান্স, Right. একটু বেটার ভার্সন, মোর স্মার্ট, ওয়াই নট? সো ইউর পারফেকশনিস্ট, আমি সেটা বুঝতেই পারছি। আপনার আরেকটি কথা আমার খুব মনে পড়ে যে সবারই সব কাজের শেষে একটা ব্রেক নেওয়া উচিত, কারণ কোনো প্রোডাক্টিভিটি আসলে বাড়ে না যদি তোমার ব্রেইনটা আসলে সারাক্ষণ অ্যাক্টিভ থাকে। দিস ইজ মানে আমার কাছে মনে হয় এটা ইউনিভার্সাল ফ্যাক্ট। আমি তোমাকে আরেকটা, আমি আমার নিজের কথা জি, বলবো না, অবশ্যই। আমি এটা আমার নিজেরটা অনেকবার বলেছি আমি কেন ব্রেক নেই বা কেন নেওয়া উচিত। রিসেন্টলি বলবো না, বেশ কয়েক বছর ধরে আমি একটা জিনিস বের করেছি। বাংলাদেশের যারা মেডিকেল সায়েন্সের মধ্যে একদম টপে যারা কাজ করেন, আমি ডাক্তার সাহেবদের কথা বলছি, বিজিএস ডাক্তার যারা, কার্ডিওলজিস্ট হতে পারে, গ্যাস্ট্রোলজিস্ট হতে পারে, চাইল্ড স্পেশালিস্ট, এনারা বাংলাদেশের প্র্যাকটিসটা ডাক্তারের একটু অন্যরকম। মানে এটা গ্লোবাল প্র্যাকটিসের মতো না। সকালে ভোরে হসপিটালগুলোতে ঢুকে রাতের 12টায় বের হয় এবং 6 days a week কাজ করে। হ্যাঁ, মেজরিটি। সো আমি এটা আমার কাছে ভয়ঙ্কর মনে হয়। এনারা সুস্থ থাকতে পারে, এনারা মানুষকে সুস্থ করার জন্য কাজ করে, এনারা সুস্থ থাকতে পারে না। এরপর আমি কোনো একজন এরকম খুব নাম করা স্পেশালিস্টকে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি কী করে করেন? হোয়াই ডোন্ট ইউ টেক রেস্ট? 2 দিন রেস্ট করেন না কেন? 9টার মধ্যে বাসায় যান না কেন? একটু রেস্ট করেন না কেন? তখন ও বললো, দেখো আমাদের কাজটা এমন, টু মাচ অফ এনগেজমেন্ট, বাট আমরা যেটা করি, আমি যেটা করি, 3 মাস হয়ে গেলে আমি 1 মাসের একটা ব্রেক নিই, বা 4 মাস পরে আমি 15 দিনের একটা ব্রেক নিই, এবং আমি মোস্টলি চলে যাই, দূরে কোথাও চলে যাই, ফ্যামিলি নিয়ে একদম কাট অফ থাকি, রেস্ট, রিল্যাক্স, খাই, মজা করি, দেন আই কাম ব্যাক, সো দ্যাট আমি আবার পুরা রিজুভিনেট হলো। একদম রিজুভিনেট হলো, পুরা এনার্জি নিয়ে সে কাজে ফিরলো। এটা ছাড়া সার্ভাইভ করা যাবে না ভাইয়া। তো যারা This is- অভিনয় শিল্পীরা 30 দিনই কাজ করছে এখানে করছে কিভাবে হয়তো পারে? এটা এখানে করছে, বাইরে হতেই পারে না। আমি রিসেন্টলি আমি কোনো একজন বোম্বের আর্টিস্ট ইন্টারভিউ দেখছিলাম, ও সে বলছে আই গো টু বেড অ্যাট 9, ম্যাক্সিমাম 9:30, অক্ষয় কুমার। মনে হয় ওনার কিংবা কারো একজন। সরি, আমি ডে বিফোর ইয়েস্টারডে আমার একজন ফেভারিট প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনালদো, ওকে। সে বলছে ইটস নট 8 hours স্লিপ, ইটস 9 hours স্লিপ। ইফ ইউ আর ওভার অ্যাক্টিভ পারসন, যে কাজ একটু বেশি কাজে এনগেজ, ওভার ওয়ার্ক করে, তাকে কিন্তু আমরা জানি মিনিমাম 6 ঘন্টা ঘুমাতে হবে। একদম। আমি কিন্তু 6 ঘন্টাতে রাজি না।
আমি মিনিমাম 8 আওয়ার্স 7 ঘন্টার নিচে নামাই যাবে না, এটা আমার আপনি পারেন সেটা? খুব ডিফিকাল্ট। আমি যেহেতু অনেক ভোরে উঠি, আবার একটু রাতে ঘুমাই, বাচ্চারা বাইরে থাকে, ওদের সাথে রাতে আমি বা আমার ওয়াইফ কথা বলি, অফিস থেকে ফিরে আসাটা আমার বেশ লেট হয়, সেই জন্য আমি ওই জায়গায় আমি একটু পিছিয়ে আছি বা আমি পারছি না। সো বাট আমি জানতাম 8 আওয়ার্স, বাট রোনালদো ওয়াজ সেইং ইটস 9 আওয়ার্স। সো এটা কিন্তু নিতে হবে, এটা না নিলে বডি কিন্তু বাউন্স ব্যাক করবে। মানে ইটস এ মেশিন, রাইট? তোমাকে একটা জায়গায় এটা সাপোর্ট দিবে না। সো আমি সাপোর্ট দিবে না, আমি ওই লাইনে গেলামই না। ওটা গেলে অনেকে আতঙ্কে পড়বে, ভয় পেয়ে যাবে, বাট এটা হচ্ছে অনেক আমাদের বন্ধু বান্ধবরা দেখছি। ইভেন আমি এমনও দেখেছি কাজ করতে করতে, আমার সাথেই কাজ করা আমার কলিগ, হি ওয়াজ বিলো 40, হি হ্যাড এ হার্ট অ্যাটাক, হসপিটালে নেওয়া হলো, স্টেইন পরানো হলো, যেটাকে আমরা রিং লাগানো বলি। সো কেন হবে এটা আসলে? রিসেন্ট টাইমস আমরা দেখছি বিলো 40-তে অনেক হচ্ছে এরকম হার্ট অ্যাটাক হচ্ছে। অনেকে এটার এক্সপ্লেনেশন না এটা আসলে কোভিডের কারণে, নো, কোভিডের কারণে হতে পারে, দ্যাট মেডিকেল সায়েন্স আই এম নট অ্যাওয়্যার, বাট দিস ইজ অল অ্যাবাউট ইয়োর লাইফস্টাইল, ইয়োর ফুড হ্যাবিট, ইয়োর ডিসিপ্লিন, ঘুমানো, ইটস ভেরি ইম্পর্টেন্ট। জি, কারণ আগে সোশ্যাল নেটওয়ার্ক ছিল না, এখন দেখা যায় সোশ্যাল নেটওয়ার্কের পিছনে এত সময় ব্যয় করতে হয়, তখন হয়তো ঘুমটা কম হয়। অফকোর্স সেটা একটা ব্যাপার থাকে, আবার সেখানে কিছু একটা কেউ একজন কিছু একটা কটু উক্তি করলে সেটা নিয়ে একটা মেন্টাল স্ট্রেসে যাবে, দেন কথা বলবে, কথা কাটাকাটি হবে, আরও 10 জনকে বলে। নোবেল ভাই, আপনি এরকম সুশৃঙ্খল লাইফ ডিসিপ্লিন কিভাবে মেনটেন করেন? মানে এটা তো খুব টাফ না অনেক সময়, মানে সেলফ মোটিভেশন কিংবা সেলফ কন্ট্রোলটা কিভাবে করা এটা যায়? আসলে আমি আই ডোন্ট নো এটা কিভাবে আমার মধ্যে আসছে। আমি যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, কেন জানি আমাদের ফ্যামিলি বা আমার ফ্রেন্ডের ফ্যামিলি যাদেরকে আমি চোখে দেখতাম, মানে আঙ্কেলদের কথা বলছি, চাচা মামাদের কথা, যারা খুব ডিসিপ্লিন, তারা আমাকে খুব অ্যাট্রাক্ট করতো। ওকে, যাকেই দেখতাম উনি সকালে খুব সুন্দর পলিশ হয়ে অফিসে যাচ্ছে, দেখতে আমার খুব ভালো লাগতো। আমার তখন স্বপ্ন জাগতো আমিও যদি এভাবে একদিন সকালে ঘুম থেকে উঠে নিজে গাড়ি চালিয়ে অফিসে যেতে পারি, কিংবা গাড়ি চড়ে যেতে পারি। উনি অফিস থেকে আসতেন, তবে তখনকার লাইফে আরও বেশি কমফোর্ট ছিল। আমরা আমাদের আব্বা চাচাদেরকে দেখতাম 5টার মধ্যে বাসায় ফিরে ওনারা একটু চা খেতেন, চায়ের সাথে একটা বিস্কিট খেতেন, আর আমি ফিরি রাতের 8টার পরে 9টার সময়। সো একটু চেঞ্জ, বাট ওই ডিসিপ্লিনটা আমাকে সবসময় অ্যাট্রাক্ট করেছে, এবং আমার মধ্যে মনে হয়েছে যে মানে আই ওয়ান্ট টু হ্যাভ আ ডিসিপ্লিন লাইক দিস। আমার মনে হয় আপনার দেখার চোখটা ফ্যামিলি থেকে তৈরি করে দিয়েছিল, কারণ হয় না যে ফ্যামিলিও কিন্তু অনেক সময় একটা ফাউন্ডেশন, ভাইটাল রোল থাকে একটা, অফকোর্স। বাহ, তো শুধু ডিসিপ্লিন হলেই তো আসলে হয় না, পাশাপাশি অনেক কিছু মেনটেন করতে হয়। আপনি তো ফিজিক্স, শরীরচর্চা এবং খেলাধুলার প্রতি একদম ছোটবেলা থেকে আপনি ফ্যাসিনেটেড। ছোটবেলায় আসলে অনেক আমরা চিটাগং থাকতাম, আমাদের বাসার খুবই কাছে প্যারেড গ্রাউন্ড নামে একটা অনেক বড় মাঠ ছিল, মানে ওখানে ডেইলি যাওয়াটা ছিল আমাদের একটা হ্যাবিটের মতো। আমরা যেতাম, খেলতাম, ফুটবল খেলতাম, ক্রিকেটের সময় ক্রিকেট খেলা শুরু হলো। এই যে একটা খেলাধুলার প্রতি আসক্তি ছিল, ফ্রেন্ডরা অনেক বেশি খেলতো, আমি যা খেলতাম, কিছু ক্লোজ ফ্রেন্ড ছিল, তারা দে ওয়ার অল গুড প্লেয়ার্স, তো ওদের সাথে একটু সময় দিতাম, নিজে হয়তো অত ভালো খেলতে পারতাম না, বাট এই যে একটা ইচ্ছা। দেন যখন কর্পোরেট লাইফ শুরু করলাম, কর্পোরেট ক্রিকেট লিগে জয়েন করলাম, অফিসের হয়ে খেললাম, কর্পোরেট বিভিন্ন টুর্নামেন্ট খেললাম, সেটাও যখন আবার শেষ হয়ে আসলো, ইদানিং কর্পোরেট ক্রিকেট বা ওইসব খেলা হয় না, দেন একটা স্পোর্টসের মধ্যে ঢোকার চেষ্টা করলাম। সো বলেন আমার ডিএনএর মধ্যে একটু স্পোর্টস ঢুকে গেছে, আমার মানে একটা ফ্যাসিনেশন। রাইট, এই যে তুমি আমাকে ডাকলা, ভাবলাম একটু আগে যদি আজকে অফিস থেকে বেরোতে পারতাম, তাহলে আমি তো হাফ অ্যান আওয়ার একটু ওয়ার্কআউট করে আসতে পারতাম। মিস হয়ে গেল ফর ইউ। আমার দর্শকরা অবশ্য আমাকে মাফ করে দিয়েছে, কারণ আপনাকে আমরা আনতে পেরেছি আজকের এই পডকাস্টে। আমরা একটু শৈশবে ফিরে যাই। আপনি যেটা চট্টগ্রামের কথা বলছিলেন, চট্টগ্রামে আপনার জন্ম এবং বেড়ে ওঠা। 20 ডিসেম্বর আপনার জন্ম, যদি আমি ভুল না করি, চন্দ্রঘোনা মিশনারি হসপিটালে। ও মাই গড, আপনি তো চ্যাট জিপিটি কে এক্সিট করে যাচ্ছ ভাইয়া। প্রিয় মানুষ সম্পর্কে জানতে হয় নোবেল ভাই।
আপনার স্কুল ছিল চিটাগাং সেন্ট ম্যারিস। সেন্ট ম্যারিজ, সেন্ট ম্যারিস। সেন্ট ম্যারিজ। এবং আপনার বাবা কর্ণফুলী পেপার মিলে ছিলেন। চাকরি করতেন। I'm really কি বলবো টাচড। তো ছোটবেলার আপনার ফ্রেন্ডদের সাথে কি এখন যোগাযোগ ও আছে? অনেক, এই যে আসার সময় ছোটবেলার মানে ছোটবেলার না কলেজের একটা ফ্রেন্ডের সাথে অনেক দুষ্টমি করছিলাম ফোনে। ওকে। সে আমার ফ্রেন্ডটা সে এখন এই মুহূর্তে চিটাগংয়ে আছে, বাট সে কুমিল্লাতে ফিরে গেছে, তার সেখানেই বাড়ি। তো তার সাথে অনেকক্ষণ কথা, সে চিটং গিয়ে কিছু নস্টালজিক ব্যাপার স্যাপার আমার সাথে কথা বলছিল। সো আই এম ভেরি মাচ মানে ওদের সাথে অনেক টাচে থাকি আর কি, সবসময় দেখা না হলেও কথা বলি। আবার আমার মানে ওয়ান অফ মাই ক্লোজ ফ্রেন্ড, হি ইজ ফ্রম চিটাগং, ও চিটাগং থাকে, বাট রেগুলার আমি গেলে ওর সাথে দেখা হয়, ও আসলে আমার সাথে দেখা করে। সো আমি আপনার ফ্রেন্ডদের কাছ থেকে যেটা আমি কমন একটা কথা শুনি, মানে আপনি একজন স্টার মডেল, নাম্বার 1 মডেল, পাশাপাশি আপনি একটি প্রতিষ্ঠানের এমডি, সিইও। তারপর আপনি সেই নার্সারি কিংবা প্লে গ্রুপের ফ্রেন্ডদেরও কখনো ভোলেন না এবং আপনি ঠিকই তাদের জন্য সময় বের করেন। ওই যে আমি শুরুতেই বলেছি, মানে আমার জীবনধারায় যারা আমাকে একবার টাচ করেছে বা যাদের সান্নিধ্যে আমি কিছু না কিছু পেয়েছি, তাদেরকে আমি ছাড়তে চাইনি। তারপরে আমি বলবো না যে আমি সবাইকে এখনও ধরে রাখতে পেরেছি, উইচ ইজ মানে বিয়ারলি পসিবল। সো ওটা হয়নি, বাট হ্যাঁ, যারা আমার সাথে এখনও যোগাযোগ রাখছে বা আমিও রাখতে পারছি, আমি চেষ্টা করি তাদেরকে রাখতে। তাদের মধ্যে কয়েকজন অনেক ঘনিষ্ঠ হয়ে যায়, দ্যাটস ন্যাচারাল, তাই না? ওটা আমার হয়তো এখন অনেকগুলো ফ্রেন্ডের মধ্যে কয়েকজন ফ্রেন্ড হচ্ছে উই আর লাইক একদম ফ্যামিলি মেম্বার। সেটা তো সবার ক্ষেত্রে হয়। ওরকম আর কি, সবাইকে ওই লেভেলে তো আর আনতে পারিনি, সেটা সম্ভব না এটা আসলে। চেষ্টা করলেও হয়তো পারতাম। নুরুল ভাই, আপনার সবই এত ভালো, আসলে আমি না স্পাইস খুঁজছি তুমি যে একটু বেশি আপনার বেশি বলছো। আপনার জীবনে স্পাইসটা দেন আমাদের, যে তুমি- একজন নোবেল কি কখনো নকল করে না কিংবা ফেল করে না এই পড়াশোনায়? আমি পড়াশোনায় কখনো খুব একটা ভালো ছিলাম না, তাই? দ্যাটস এটা শুনে অনেক ফাঁকিবাজ স্টুডেন্টরা বেশ ফাঁকিবাজ তো আমার- আগ্রহী হবে আর কি। হ্যাঁ, অফকোর্স, মানে আমি যদি এখানে একটু ব্যাকগ্রাউন্ড বলি, তুমি শুনে অবাক হবা, এটা হয়তো তুমি জানো না। আপনার ম্যাথে বোধহয় খারাপ, ভালো ছিলেন। ম্যাথে ভালো ছিলাম, বাট ওভারঅল যেমন আমার সবসময় জিওগ্রাফি, যখন আমার ছিল ক্লাস 9-এর পরে তো আমি সায়েন্সে চলে আসি, তারপর ইভেন লিটারেচার, এনিথিং এসে টাইপ অনেক লিখতে হয় আমার, ওগুলো খুবই মনে হতো Boring কেন ভাই এত কেন, খাতা ভরে যাচ্ছে, কেউ একটার পর একটা নিচ্ছে, ওই যে এক্সট্রা পেপার Loose লিখছে, sheet. লুজ শিট নিচ্ছে, তাকায় থাকতাম, হোয়াট ইজ দিস ম্যান, ওয়াই। সো তখন আর যখনই এগুলাতে স্কোর আসতো না বা ভালো করতাম না, আমার আম্মা তো মোটামুটি আমাকে ধরে। ওফ, সেটা না হয় সবার সামনে নাই বললাম। আচ্ছা, মা বড় যেমন হয়ে অনেক স্ট্রিক্ট ছিল, আপনার কলেজও কিন্তু অনেক স্ট্রিক্ট ছিল, ক্যান্ট পাবলিক Kent কলেজ। রেজিমেন্টাল, ভেরি স্ট্রিক্ট, কারণ আর্মিদের ভেতরের একটা ক্যাম্পাস, তুমি একটা টাইমের বাইরে ওখান থেকে তুমি বেরোতে পারবা না, এর মধ্যে অনেক দুষ্টুমি করেছে। হ্যাঁ, একটা দুষ্টুমির স্মৃতিটা আরেকবার বলুন না, মানে অনেকে হয়তো জানেন না, ওই যে আপনি ধরা খেয়েছিলেন একটা মেয়ের গাড়িতে, বোধহয় আপনার 4 জন ফ্রেন্ড। তোমাকে কি আজকের এই প্রোগ্রামগুলোর জন্য মানে তুমি সব নিয়ে আসবা? এটা তো আমি দর্শকদের জানাতে চাই, একটু থাকে না স্পাইস দরকার তো আমার। না, তুমি যে আমাকে এতগুলো মানে উপাধি দিলা, এত ভালো 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 বললা, ওই সময় তো আমি ভালোর মধ্যেই ছিলাম না। আমি এখন মনে করছি কেন আমি মনে পড়ছে আমি ভালোর মধ্যে ছিলাম না, মানে ওই সিচুয়েশনটা, আমি কলেজ থেকে বাসায় ফিরছি আমার ফ্রেন্ড রাশেদের গাড়িতে করে, রাশেদ ড্রাইভার সরিয়ে সে নিজে গাড়ি চালাবে, তখন আমরা মাত্র কলেজে পড়ি, আমি শিওর ওই সময় লাইসেন্সও ছিল না, মানে ওই বয়সে থাকার কথা না। আমিও উঠে বসলাম, ফ্রেন্ড গাড়ি চালাচ্ছি, এটা আমার জন্য একটা বিশাল ব্যাপার আর কি, তাই না, ছোট বয়সে আর কি। গাড়ি চালাতে গিয়ে হঠাৎ করে আমরা কোনো একটা জায়গায় গাড়িটা থামিয়েছি, কিন্তু আমি আসলে বুঝতে পারিনি সেই গাড়িটা নিয়ে কী করছে, সে অনেক রাফ গাড়ি চালাতো। দেন হঠাৎ করে পার্কিং থেকে হঠাৎ সে পিক আপ নিয়ে অনেক জোরে গাড়িটা মেইন রোডে উঠতে গিয়ে একটা গাড়িতে টোকা লাগলো, মানে একটু লেগে গেল। আমি ওটা বুঝতে পারিনি, পরে দেখলাম যে গাড়িটা লাগলো সে গাড়িটা আমাদেরকে চেজ করলো, আমাদেরকে আটকালো, এবং আই ওয়াজ সো স্কেয়ার্ড। আমি একটু এইসব ব্যাপারে ভীতু ছিলাম, আমি জানালাম তোমাকে। আই এম ভেরি স্কেয়ার্ড বিকজ আমি জানি কিছু হলে
আমার বাসায় এটাকে স্ট্রিক্টলি আমার উপরে একটা থাকে না, অনেক বাসায় একটু বকাটকা দিয়ে আর কিছুই করে না, বাট আমারটা হয়তো অন্য লেভেলের শাস্তি হবে। তো আমি গাড়িতে চুপ করে বসে থাকলাম, দেখলাম যে ড্রাইভার এসে আমার ফ্রেন্ডের গাড়ি থেকে ওর ড্রাইভিং কারের কি খুলে নিয়ে এসে চলে যাচ্ছে। তা আমি ভাবলাম তুই গাড়ি চালাবি কেমনে, ও তো চাবি নিয়ে চলে গেল। কিন্তু আবার ওই একটু হিরোইজমটাও চলে আসলো, দৌড়ায় আমিই নামলাম, যার গাড়ি সে নামলো না, আমি দৌড়ে নেমে ওই ড্রাইভারকে ধরে বললাম ভাই সরি ভুল হয়ে গেছে, চাবিটা দিয়ে দেন, তারপর আপনি আমাদের সাথে চলেন, ওনার যার গাড়ি ওর বাসায় গিয়ে কমপ্লেন করেন, যা যা করণীয় করেন। দেন সে সেটা করলো না, কিন্তু যেটা করলো গাড়িতে আমাদের স্কুলে যেই মেয়েটা ছিল ওই গাড়িতে, যার গাড়িতে ওটা একটা মেয়ে, আমাদের একজন জুনিয়র স্কুলমেটের গাড়ি ছিল, সে পরদিন সকালে স্কুলে এসেই কমপ্লেন করলো, গাড়িতে আমরা 4 জন ছিলাম, আমার নামটা দিল। তো আমার কাছে মানে এখনের সময় আমি কি বলবো, দ্য হিরো ওয়াজ ভিলেন, মানে সবাই হিরোরা বসে থাকলো, আমাকে ভিলেন বানানো। পরদিন আমার বাসায় কল গেল, আমার গার্জিয়ান আসলো কলেজে, যা হয় এই আর কি, ওয়ার্নিং দিস দ্যাট, মানে এটা ট্র্যাজেডি অফ মাই লাইফ মাই ফ্রেন্ড। নোবেল ভাই, এটা কিন্তু ভাবতে ভালো লাগছে যে আপনাকেও এখন ভাবতে আমারও ভালো লাগছে, আমি ওই সময় যে আমার কি হয়েছিল, আই ওয়াজ ওয়ান্ডারিং আমাকে কি কলেজ থেকে বের করে দিবে। আমি যে বললাম ইটস এ ভেরি রেজিমেন্টাল একটা কলেজ, আমার বাসা এটা কিভাবে নিবে, মাই মাদার ওয়াজ সো স্ট্রিক্ট। তবে সেই ছেলেটা আসলে অত দুষ্ট না, সেটা আমরা জানি, এবং সে লেখাপড়ায় যতই বলুক যে সে অ্যাভারেজ ছিল, পরবর্তীতে সে কিন্তু বেশ ব্রাইট রেজাল্ট করেছিল, ব্রাইট পড়াশোনা করেছিল। আপনি ম্যানেজমেন্টে মাস্টার্স করেছেন এবং পরবর্তীতে MBA করেছেন, এবং যতদূর জানি আপনি হার্ভার্ড বিজনেস স্কুল এডুকেশন। MBA-টা আমি আমাদের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে করেছি, বাট হার্ভার্ডে আমি একটা অফিস থেকে একটা কোর্স লিডারশিপ প্রোগ্রাম করেছি। এটা আমাদের আসলে আমাদের এই ধরনের, আমরা যারা মাল্টি ন্যাশনালে কাজ করি, অনেকগুলো কোম্পানি লিডার হওয়ার জন্য এই ধরনের প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যায়। সো আই এম ভেরি লাকি দ্যাট আমি ওই অপরচুনিটিটা পেয়েছিলাম। আই এম গ্রেটফুল টু মাই কোম্পানি রবি আজিয়াটা, আই এম গ্রেটফুল টু আজিয়াটা গ্রুপ, আমাকে এই সম্মানটা অর্জন করার জন্য ওনারা সাহায্য করেছে। এবং আরেকটা INSED থেকে বলতে আপনার লিডারশিপ এন্ড ডিজিটাল, IIM থেকে করেছি। দেন লাস্ট যেটা করেছি আমরা INSEAD is a very লিডারশিপ ইন ডিজিটাল এজ প্রোগ্রাম, আই গেস। তুমি এত কিছু কেন ভাই? আপনাকে আমরা ভালোবাসি, আপনার সম্পর্কে আমরা জানতে হয় বেশি। থ্যাংক ইউ। না, এই অর্জনগুলো আসলে আপনি কি মনে করেন আপনাকে কতটা সমৃদ্ধ করেছে? আমি আসলে হয় না, এটা আমার ক্যারিয়ার, আমি যে তোমাকে আগেও বলেছি, এই ক্যারিয়ারের জন্য আমাকে অনেক কিছু ছাড় দিতে হয়েছে, অনেক বিসর্জন দিতে হয়েছে। বাট আমার মাঝে মাঝে মনে হয় এত কিছু ছাড় দেওয়ার পরেও ওই দিন আমার সিনিয়র কলিগরা, যারা আমার হেড অফিস থেকে এসেছিল, সিনিয়র মোস্ট কলিগ, তারা সবাই আমাকে নিয়ে মজা করছিল। হ্যাঁ, আমরা যখন এয়ারপোর্টে আসি তোমাকে দেখি, আমার একটা পুরনো ছবি কেন জানি ওখানে ঝুলছে অনেক দিন ধরে, তোমাকে দেখি, হ্যাঁ তুমি আমাদেরকে তাকিয়ে থাকো, আমাদেরকে ওয়েলকাম করো, তাই না, এই সেই। আমি বলি ও মাই গড, আই ডোন্ট নো। সো হ্যাঁ, মানে ছেড়ে দিয়েও অ্যাজ ইফ ছাড়িনি আর কি, কোনো একটা জায়গায় আমি এখনো দাঁড়িয়ে আছি, থেমে আছি। আপনার একটা বাসার ভেতর ঢুকে, কারণ আপনার মোটামুটি ঢাকা শহরে আসার পর আপনি বোধহয় প্রথম মগবাজারে ছিলেন, সেই বাসাটা আমি যাইনি, কিন্তু ইন্দিরা রোড থেকে আপনার পরিচয়, এবং পরবর্তীতে গুলশানে আপনার বাসায়, এবং আপনার বাসার সবগুলো মানুষ এত ভালো, মানে আপনার মতোই, এবং বোঝা যায় যে আপনি কোন ফ্যামিলি থেকে আসলে বিলং করেন। আপনার ছোট ভাইয়ের সাথে আমি বসে খেয়েছি, আপনার বাবা মা সবার সাথে। আসলে পরিবার আপনার কাছে কি, যদি জানতে চাই? আমার কাছে মনে হয় আমার ফ্যামিলিটা আসলে আমার জন্য মানে অনেক বড় একটা পাওয়া। আমি ব্লেসিং বলবো না, আসলে তারও ঊর্ধ্বে। এই যে আব্বা আম্মা আসার সময় আমি বাসায় ঢুকেই প্রথমে ওনাদের রুমে যাই, হয় শুয়ে থাকে না হয় বসে থাকে। আমার আব্বা আম্মা দুজনেই অনেক বয়স হয়েছে ওনাদের দুজনেরই, বিশেষ করে আব্বার শরীরটা এখন খুব একটা ভালো যাচ্ছে না। সো যখনই উনি আমাকে এক নজর দেখে সারাদিন কাজের পরে এসে প্রথম কথা বলে, আজকে এত দেরি? আমি মাঝে মাঝে বলি, আজকে তো বাবা আমি অনেক আগে আসছি, যেমন আজকে তোমার প্রোগ্রামের জন্য আমি তো একটু আগে বাসায় ফিরলাম, তাই না, তাও অলমোস্ট 8। তো
বলে এত দেরি, মানে এত কাজ। একটা বাবা তো আসলে ছেলের কি বেশি কষ্ট হলো কি না, এত বেশি কাজ করছে কেন, বা ওই ধরনের একটা। সো ওই যে আসলে ওনার কাছ থেকে শোনা, এটা আমাকে মনে হয় কি ওনার কাছ থেকে অনেক কিছু আরও পাচ্ছি বা পেয়েছি, এটা মনে হয়। সো এটা আমার জন্য আসলে অনেক বড় পাওয়া। একইভাবে আম্মা সারাক্ষণই মনে হয় আমাকে নিয়ে বা আমাদের ভাই বোনদেরকে নিয়ে এখনও চিন্তা করে, আমার ছেলেগুলো কেমন আছে, মেয়েটা কেমন আছে, আমাদের বাচ্চা, এখন আমার বাচ্চা দুটাকে নিয়ে আরও বেশি চিন্তা করে, ও কখন আসবে, প্রত্যেকটা দিন জিজ্ঞেস করে ও কখন আসবে। ডিসেম্বরে। ডিসেম্বর মানে আর কয় মাস, মানে মানে এটা হচ্ছে আসলে বন্ডিং বলবো না, এটা আসলে বন্ডিংয়েরও ভেতরে, মানে উনি আমাদেরকে ওনার বুকের ভেতরে ঢুকিয়ে ফেলছেন। যখন ইচ্ছে তখন ওখান থেকে বের করে একটু ধরে দেখে, চেয়ে দেখে, আদর করে দেখে। আসলে ভালোবাসা তো রেসিপ্রোকাল, আপনি যেরকম ভাবে দেন সেটাই হয়তো তারা অনুভব করে। আমি যদি আপনার বাবা মার প্রসঙ্গে আসি, তাদের সাথে আমার একবার কথা বলার সৌভাগ্য হয়েছিল, বেশ কয়েকবারই কথা বলার সৌভাগ্য হয়েছিল, এবং শ্রদ্ধা আনোয়ার হোসেন আপনার বাবা আমাকে বলছিলেন যে আমার ছেলেটা এরকম যে অফিস থেকে এসে আমাদের দুজনের মাঝখানে এসে শুয়ে পড়ে, তারপরে সে এত বড় হয়েছে, তারপর আমাদের জিজ্ঞেস করে আব্বা আপনি কি সারাদিন ঠিক মতো খেয়েছেন, আম্মা আপনার কি কিছু লাগবে। আবার আপনার মা শ্রদ্ধা নুরুন নাহার, তিনি বলেন যে ছোটবেলা থেকে আমি নোবেলকে যত কিছু দিয়েছি, যেভাবে মানুষ করেছে, ও এখন তার থেকে বেশি আমাদেরকে দিচ্ছে। সেটা আসলে যে কোনো বাবা মাই এটাই বলবে। হ্যাঁ, মানে ওনারাদের কাছে তো ছেলে মেয়েদেরকে পাওয়া মানে এত বড় পাওয়া। সো ওনারা এত বেশি ভালোবাসে। আমি আমার বাবা মা না, আমি সব বাবা মার কথা বলছি। ওনারা আসলে সবসময় মনে করে আমার ছেলে আমার জন্য অনেক করছে, আমার মেয়েরা আমার জন্য জীবন দিয়ে দিচ্ছে, সব কিছু দিয়ে দিচ্ছে। আসলে সেটা সত্যি না, তবে এটাই সত্যি যে কয়দিন ওনারা আমাদের সাথে আছে, আমার কাছে মনে হয় এটা জীবনের শ্রেষ্ঠ সময়। অবশ্যই। তবে মা, যেটা আমরা বলছিলাম যে খুব স্ট্রিক্ট ছিলেন, এবং সেটা আপনাকে ক্রিকেট খেলাতেও বাধা দিতেন, কারণ তিনি চাইতেন না যে সারাদিন আপনি ক্রিকেট খেলেন। খেলা কখনো সারা দিন ব্যাপী হতে পারে না। খেলা হবে অল্প, স্কুল থেকে আসবা, রেস্ট নিবা, পড়বা, আসরের নামাজের পরে মাঠে যাবা, মাগরিবের আগে বাসায় ঢুকবা। সো তোমাকে একদম একটা ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিল। ফ্রেন্ডরা যখন এই যে নির্মাণ স্কুল শুরু হলো, আমি প্রথম নির্মাণ স্কুল যখন চিটাগংয়ে হলো, আমি ফার্স্ট টাইম স্কুলের সাথে ছিলাম, টিমের সাথে ছিলাম, তখন কোনো না কোনোভাবে অ্যালাউ করলো। এরপর থেকে তার কিছুতেই অ্যালাউ করলো না। হ্যাঁ, ইন্টার কলেজের খেলার সময় কলেজে উঠছে, একটু বড় হয়েছে, আমাকে একটু খেলতে, আমাদের চাঁদপুরে একটা টুর্নামেন্ট হলো ইন্টার কলেজটা, আমি গেলাম খেলতে। ওই দ্যাটস অল। বাট ওনার কথা হলো নো, খেলা হচ্ছে মাঠে যাবা, ফুটবল নিয়ে একটু নাড়াচাড়া করবা, চলে আসবে, এগুলো কি খেলা, তুমি তো প্লেয়ার না। ওনার কথা, ইউ আর নট এ প্লেয়ার, সো ইউ ক্যানট প্লে ডে লং। তুমি সারাদিন স্পেন্ড করো ওইসব খেলার মধ্যে, তোমাকে আমি জড়াতে দিব না। শুধু সেটা নয়, আপনি যখন মডেলিং কিংবা র্যাম্পের জন্য যখন প্রথম আপনি যাত্রা শুরু করতে যাচ্ছিলেন, তার আগেও কিন্তু মা বড় বাধা, অনেক অনেক বাধা প্রতিকূলতা পার হয়ে আমাকে, মানে আমরা শুনে মেয়েরা হচ্ছে কি বাধা পায়, এখন দেখি আপনার ক্ষেত্রেও বাধা দিয়েছিলেন, কারণ আপনি মা বাবার অনেক আদরের একটা সন্তান ছিলেন। হ্যাঁ, সেটার জন্যই হয়তো জীবনে, তুমি যে একটু আগে জিজ্ঞেস করলে ডিসিপ্লিনটা কিভাবে হলো, আমি এখানে অনেকটুকু আসলে আমার আব্বা আম্মাকেই ক্রেডিট দিব, স্পেশালি আম্মার ক্রেডিটটা বেশি। উনি যে আমাকে এই যে একটা মানে খুবই একটা ডিসিপ্লিনের মধ্যে রাখতে চেষ্টা করেছে, সেখান থেকে আমি কিন্তু একটা কিছু পেয়েছি। আমি যেটা বলেছি, আমি অনেক নিজেদের পরিবারের মধ্যে কিছু খুঁজে পেয়েছিলাম যাদের ডিসিপ্লিন লাইফটা আমাকে অ্যাট্রাক্ট করেছে। বাট একই সাথে এই যে আম্মা যে একটা হয় না সবসময় হ্যান্ডস টাইটের মধ্যে রেখেছে, ইউ ক্যানট ডু এভরিথিং, হোয়াট এভার ইউ ডু ইউ হ্যাভ টু বি আমার মতো করে চলতে হবে, আমাদের ফ্যামিলির নির্দেশনা মেনে চলতে হবে। সো ওই একটা জিনিসও আসলে আমাকে অনেকটুকু একটা কন্ট্রোল মেকানিজমের মধ্যে রেখেছে, সেলফ কন্ট্রোল মেকানিজম, যেটা খুব জরুরি, এবং আপনি মাকে এবং অন্যদেরকেও দেখিয়ে দিয়েছেন যে আসলে নিজে ভালো তো জগৎ ভালো, এবং নিজে যদি ঠিকভাবে নিজেকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে সব কিছুই সম্ভব। এখন কেন, অনেক বছর আগে থেকে নিশ্চয়ই তারা আপনাকে নিয়ে প্রাউড ফিল করে, আপনি যখন মডেলিং করেছেন কিংবা তারকা খ্যাতি পেয়েছেন নিশ্চয়ই। সেটা অবশ্য যেতে প্রথমে দিতে চায়নি, অনেকটা কষ্ট করে বুঝিয়ে আমাকে যেতে হয়েছে প্রথম মডেলিংয়ে যাওয়াটা, স্পেশালি তুমি যেটা বললে র্যাম মডেলিং।
দেন যখন টেলিভিশনে ফার্স্ট অ্যাডটা করলাম বা আমাকে দেখলো বা দেখে এই কী ব্যাপার নোবেলকে দেখলাম, এই তোমার ছেলে বেবি, আমার মায়ের নাম তো বেবি, আমার নাম, এই বেবি তোমার নোবেলকে দেখলাম টিভিতে, আমার একটু হ্যাঁ 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 কেমন লাগে, হ্যাঁ সুন্দর লেগেছে। তখন তো অবভিয়াসলি অনেক খুশি হয়েছিল। আপনার প্রথম প্রচলিত অ্যাডটা ছিল এই যে চায়ের অ্যাড HRC, কিন্তু তার আগে আপনি আরেকটা টিভিসি করেছিলেন যেটি অন এয়ার হয়নি এখনো, এবং সেটি ছিল স্প্রাইটের এবং আপনারা তিনজন অ্যাড করেছিলেন, ইমরান, আমাদের সালমান শাহ যাকে আপনারা ইমন বলে জানেন, এবং আপনি। তো আপনারটা অন এয়ার হয়নি, শুধু সালমান শাহেরটাই ফ্যানটাটা অন এয়ার হয়েছিল। আমার যেটা ভালো লেগেছে যে আপনি সেই সময় থেকেই অনেক দূরদৃষ্টি ছিলেন, আপনি সেই সময় অনুভব করেছিলেন যে আসলে টিভিসিটা যাওয়া উচিত না, আসলে পুরোপুরি মিলে কাজটা ভালো হয়নি। হ্যাঁ, ওটা আমার নিজেরও অবাক হওয়ার মতো ছিল আসলে। যখন টিভিসিটা হচ্ছিল আমার আগে ইমরানের শুটিংটা হলো, ও কোক করেছিল। ইমরানেরটা যখন আমি স্ক্রিনে দেখতে পাচ্ছিলাম আমার কাছে মানে অসাধারণ মনে হচ্ছিল, স্পেশালি ইমরানকে দেখতে, ওকে একটা হলিউডের স্টারের মতো মনে হচ্ছিল। উনি এখন কোথায়? ইমরান সে এখন ঢাকাতেই থাকে, সে খুব একটা পরে আর বেশি কাজ করে নাই, ও বিজনেস করে। সো ইমরানকে দেখে আই ওয়াজ সো ইমপ্রেস, এবং আমার কাছে মনে হচ্ছিল দিস গাই মানে টু গুড লুকিং আর কি, ওই মানে ওরকম। দেন আমাকে যখন আনলো, আসলে আমি সারাদিন শুটিংয়ে একসাথে শুটিং করতে আমি বসে থেকে এক্সস্টেড হয়ে গেছিলাম। যখন আমার শুটিং শুরু হলো আমার কাছে মনে হচ্ছিল আমাকে খুব পেইল, টায়ার্ড, এক্সস্টেড, এবং সামাও আমার শর্ট ডিভিশনগুলো আমি তো এখন শর্ট ডিভিশন শব্দটাই জানি না আসলে। আমাকে স্ক্রিনে যখন দেখাচ্ছে, মানে রেকর্ডিংটা হওয়ার পর আবার দেখে না, রিওয়াইন্ড করে দেখে, আমি দেখে আই ওয়াজ ও মাই গড, আমি তো মডেলিং করতে পারবো না, আমাকে দিয়ে হবে না, এটা কি ভাই। আই এম সো হ্যাপি যখন আমাকে বিটোপি থেকে জানালো, বিটোপি অ্যাডভার্টাইজিংয়ের এটা কাজ ছিল, তুলি আপা ছিলেন উনি, আসলে আমাকে নিয়ে আসছিলেন। উনি কি নাসির ভাইয়ের ওয়াইফ? আপনার কাজিনের ওয়াইফ। ওনাদের থ্রু দিয়ে এই দুজনের হাত ধরে আমার আসা। সো বললো এই ব্যাড লাক, তোমারটা আসলে ক্লায়েন্ট অ্যাপ্রুভ করছে না, আমরা ট্রাই করছি আবার একটু কারেকশন করে পাঠাবো। আলটিমেটলি আমি চাচ্ছি কিপিং ফিঙ্গার ক্রস, আই ডোন্ট ওয়ান্ট দিস, অ্যান্ড ফাইনালি এটা আসে নাই। সো প্রথম কাজ টিভিতে না এসে খুশি হওয়া, এটা তুমি একটা রেকর্ডের মধ্যে রেখে দিতে পারো, স্পেশালি ওই সময়। রাইট, এটা অনেক বড় অর্জন। এবং তখন আপনি ধাক্কা খাননি, কিন্তু পরবর্তীতে আবার HRC কিভাবে করলেন? পরে যখন HRC করতে গেলাম, সামাও অ্যারেঞ্জমেন্টটা এবং গ্রুপ ছিলাম, আমি পল্লব, আমরা সবাই ছিলাম, এই দুইটা মানে অ্যাম্বিয়েন্স, অ্যাটমসফিয়ার, ওভারঅল অ্যারেঞ্জমেন্ট, আফজল ভাই, সব মিলিয়ে অনেক প্রাণবন্ততা একটা ব্যাপার চলে আসছে। তো সেটাই মনে হয় আমাদেরকে অ্যাট্রাক্ট করেছে, আমাদেরকে চিয়ার আপ করেছে, এবং আলটিমেটলি বিউটিফুল একটা অ্যাড ছিল। হ্যাঁ, এখনও আমরা দেখি মাঝে মধ্যে ইউটিউবে আসে এবং ফেসবুকেও আসে। এবং আপনার সেই দিন থেকে তারকা খ্যাতি শুরু হয়েছিল, এবং তারপর থেকে তো আসলে টিল নাও পর্যন্ত আপনি সবার আসলে ভালোবাসার একজন মডেল। আমি যদি একদম শুরুর দিনগুলোর কথা বলি, যে আপনি অনেক সময় অনেক অফার ছেড়ে দিয়েছেন, যেটি হয়তো পরবর্তীতে অন্যরা সফল হয়েছে। আপনার সমসাময়িক সালমান শাহর কথাই যদি আমি ধরি, তার প্রথম চলচ্চিত্র কেয়ামত থেকে কেয়ামত তো আপনারই করবার কথা ছিল। যখন দেখলেন যে তিনি সফল হয়েছেন, তখন কি আপনার একটু হলো আফসোস হয়নি? আমার উল্টাটা লেগেছে। যখন ইমন সালমান শাহ করলো, ছবিটা এত সুন্দর, আমি তো হলে গিয়ে দেখলাম, আমার কাছে এত সুন্দর লেগেছে, আমার কাছে মনে হচ্ছে মাই গড, আমি করিনি, বেঁচে গেছি ভাই, আমারটা কোনো দিন এত সুন্দর হতো না। ইমন, মৌসুমী, ওরা এত সুন্দর করে, ফার্স্ট অফ অল কাজটা এত ভালো লেগেছিল, ওটা একটা জিনিস ছিল, আর দুজনের অ্যাক্টিং অ্যান্ড ওভারঅল পুরো মুভিটা, আমি করলে এই মুভিটা নষ্ট হয়ে যেত, আমার কাছে এটা মনে হয়েছে। মৌসুমী আপার কিন্তু এখন আফসোস রয়ে গেছে যে আপনার সাথে একটু হলেও তার সিনেমা করা উচিত ছিল। এখন আমাকে বলে, আমি বললাম মৌসুমী ইটস টু লেট, ইনশাআল্লাহ পরের জন্মে যদি তুমি থাকো আমি আসি, ওরকম একটা। আরেকটা বিজ্ঞাপন ছিল না, যেটা এখনো আমরা ওই ছোটবেলায় ওই অ্যাডগুলো দেখে আসলে ভাত খাওয়াতো, আমাদের ভাত খেতে না চাইলে টিভিসি ছেড়ে দিত, আমরা ভাত খেতাম। লোনলি ডে লোনলি নাইট, আজাদ বলপেনের বিজ্ঞাপন চিত্র। এটা আমার জীবনের একটা প্রিয় অ্যাড, আমি সবসময় বলি, এখনও বলি। আমি অনেক অ্যাড করেছি, আমি তোমার জন্য মরতে পারির মতো অ্যাডও করেছি,
যেটা অনেকটা ইতিহাস হয়েছিল বাংলাদেশে। তারপর থেকে সবাই ফতুয়া পড়া শুরু করলো। ফতুয়া পড়া, ইভেন আমি বাংলাদেশের ওই নামের মুভিও বানাতে শুরু করে দিয়েছিল আমি যতটুকু শুনেছিলাম। হ্যাঁ, লনলি ডে লনলি নাইট আমার একটু ফ্যাসিনেশন মিউজিকের প্রতি ছিল, আমার একটু ফ্যাসিনেশন হয় না, একটু যেহেতু আমি র্যাম মডেলিং, স্টেজে হাঁটা, এইগুলোর প্রতি একটা শুরুর দিকে অনেক একটা অ্যাট্রাকশন ক্রিয়েট করার একটা ইচ্ছা থাকতো। এই জিনিসগুলো ওই অ্যাডটাতে ছিল। আমি একটা খুব সুন্দর একটা মানে একটা ওয়ালের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, বৃষ্টি পড়ছে, দেন একটা পাথর হাতে নিয়ে এটা মারছি, আবার মিউজিকটা আমাকে মানে হয় না, রিদমটা আমাকে অনেক চেয়ার করছিল, মানে ইউ ওয়াক দ্য ওয়ে ইউ ওয়ান্ট টু ওয়াক। সো ওই কারণেই বোধহয় এটা আমার মনের মধ্যে অনেক গেঁথে ছিল, এবং আমি এখনও এটা আসলে আমি দেখি, আমি এটাকে পছন্দ করি, এটা আমার অনেক পছন্দের। আফজাল ভাই এবং বাচ্চু ভাই দুজনের কথা না বললেই নয়, বিকজ ফার্স্ট অফ অল আফজাল ভাই যখন এটাকে বানাচ্ছিলেন প্রতিটা শট ইনস্ট্যান্টলি উনি ক্রিয়েট করছিলেন। দ্যাট ইজ হোয়াট ক্রিয়েটিভিটি। এটা এমন না যে কোনো স্ক্রিপ্টে লেখা ছিল, অন দ্য স্পট একটার পর একটা ক্রিয়েশনগুলো বের করছে। এই বৃষ্টি পড়ছে, বুলু ভাইয়ের খুব মন খারাপ, আরে বুলু তুই এখানে একটু ক্যামেরা টান না, তুই ছাতা ধর, ক্যামেরা ধর, এই নোবেলের ভিজা। সো স্পটে এইভাবে ধাপ ধাপ করে ক্রিয়েট করা, এটা আসলে ইটস নট সো ইজি। এবং সেটা শুধু অনেক সময় আমরা দেখেছি র্যাপ আপ করে সবাই চলে যায়, শিট আমাদের কাজটা বন্ধ, বৃষ্টি হচ্ছে, কাজ বন্ধ করে দাও, হুট করে চলে যায়। সো বিকজ এটা একটা ওয়েস্ট হয়, ওটা আমাদের আর্থিক একটা সমস্যায় পড়ে যায়। সো উনি ওটাকে দিয়ে আরও একটা বিউটি ক্রিয়েট করেছে, এবং আলটিমেটলি ওই অ্যাডটার সবচেয়ে মানে স্ট্রং শট বা বেস্ট শট যদি বলি, ওই বৃষ্টির শটটাই ছিল। রাইট। এবং সেটা শুধু আপনার আজাদ বলপেনের টিভিসি নয়, আপনাদের সমসাময়িক মডেলদের অনেক বিজ্ঞাপন চিত্রের পেছনে আসলে একজন আফজাল হোসেনের অবদান অনস্বীকার্য। আমি যদি পাকিজা শাড়ির কথা বলি, যেটার মাধ্যমে মৌ নোবেল জুটিকে আমরা প্রথমবার পেয়েছিলাম টেলিভিশনের পর্দায়, এবং সেটিও আফজাল হোসেন নির্মাণ করেছিলেন। আপনাকে শাড়ির বিজ্ঞাপনে যখন বলেছিল, আপনার প্রতিক্রিয়া কী ছিল? মানে এগুলো আসলে প্রতিক্রিয়াগুলো কিভাবে বলবো জানি না, এত মজার মজার ঘটনা। আমি আফজাল ভাইয়ের অফিসে মনে হয় কোনো একটা কাজে আমাকে এমনি ডেকেছে, বা আমি কিছু একটা জানতে গেলাম। ওনার অফিসটা ছিল পল্টন। হ্যাঁ, আমি তখন আমার অফিস ছিল শান্তিনগর। মাঝে মাঝে দিকে কোনো জায়গায় মতিঝিল যাওয়ার সময় ঢুকে পড়তাম, দেখতে যেতাম কী করে। সো এই নোবেল কী রে, কেন আসছিস উনি আমাকে জিজ্ঞেস করছে। তো আমি বললাম না, আফজাল ভাই দিকে যাচ্ছিলাম। ও খুব ভালো হলো, এই আরিফিন, উনি তো আরিফিন ডাকে না, উনি ছানা ডাকে। এই ছানা একটা কাজ করি, আমরা আলম ভাই অবুধই ছিল, আলম একটা কাজ করি, নোবেলকে আমরা কালকে নিয়ে যাই। তো আমি বললাম কোথায় যাব, আমার তো ভাই আগে জানতে হবে, অফিসকে বলতে হবে। বলে একটা শাড়ির অ্যাড আছে, তোকে আমরা নিয়ে যাচ্ছি। আমার বিশ্বাস করো, শাড়ির অ্যাড শুনে আমাকে নিবে, আমি তো ভয়ে মানে কি না কি ধরনের চিন্তা, আমি তো তখন তো আমরা নতুন আসলে হঠাৎ করে ধরতে পারছি না। যাই হোক ফাইনালি গেলাম, এবং দ্যাট ওয়াজ দিস হিস্ট্রি। এটা আমাকে অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে, মাথায় ক্যাপ পরিয়ে। এবং আপনি যেটা বলছেন, আপনার চাকরি করতেন, আপনি সেই সময় আপনি পল্টন হয়ে যেতেন। তো সেই সময় আপনি চাকরিতে ঢুকেছিলেন, এবং এত সুপারস্টারডম কিংবা এত তারকা খ্যাতি, তার মধ্যে আপনি হয় না যে এটা কিন্তু খুব টাফ একটা বিষয়, যে কোনো দুটোর একটিকে পিক করা। আপনি কেন সেটিকে পিক করেছেন? ওই সময়টা আসলে দুইটা জিনিস ছিল। একটা হচ্ছে তুমি যেটা বলেছো, ভেরি কারেক্টলি সেড, ইট ওয়াজ ভেরি টাফ। বিশ্বাস করো, মানে ওই বয়সের একটা ছেলে এরকম খ্যাতি নিয়ে মডেলিং একটার পর একটা ভালো কাজ দিয়ে নিজেকে ওরকম একটা জায়গায় নিয়ে থেকে সেটার মধ্যে না ঢুকে গিয়ে বরং কাজের মধ্যে, চাকরির মধ্যে থেকে যাওয়া, ইট ওয়াজ টাফেস্ট একটা মানে ডিসিশন ছিল আমার লাইফে। বাট থ্যাংক গড আই টুক দ্য কল, অ্যান্ড আই টুক দ্য রাইট কল, আই টুক দ্য সো এটা আমার কাছে মনে হয় এই রাইট কলটা রাইট টাইমে নিতে পারা, এটা মানুষের জীবনের খুবই দরকার। এই জায়গায় একটা মিস্টেক হলে কিন্তু অনেক মানুষের অনেক বড় ধাক্কা এসে যেতে পারে জীবনে। সো ওই সময় অনেক সময় আমি চিন্তা করছি, সাপোজ আমাকে প্রত্যেকজন, এমনও প্রশ্নের সম্মুখীন হয়েছে আমি, আমাকে যে কত টাকা বেতন পাও,
চাকরি করো কেন? সারাদিন চাকরি, কয়টায় যাও? 9টা 6টা। কি পাও? তুমি মডেলিং করো, অ্যাক্টিংয়ে চলে আসো, মুভি করো। জাহিদ হাসান আমাদের প্রিয় অভিনেতা, তিনি বোধহয় আপনাকে এটাও বলেছিলেন যে মেয়েরা একটা শাড়ি বিজ্ঞাপন করে গাড়ি কিনে ফেলে আর তুমি একটা চাকাও কিনতে পারলা না। দ্যাট ওয়াজ ফ্যাক্ট। ওই সময় তো আসলে আমরা মডেলিং করছি, সুপারস্টার হচ্ছি, কিন্তু ওই পে স্কেলে গিয়ে আমরা বড় পিছিয়ে থাকতাম, অনেক বেশি পিছিয়ে থাকতাম। সেটা বল সারা বিশ্বে সারা না, এখন ওরকম আর হয় না। এখন আমি জানি না, তখন ছিল, শুরুর দিকে ছিল। তখন কেমন জানি একটা ব্যাপার ছিল, আমি এটা আগেও বলেছি কোনো একটা জায়গায়। আমাকে তুমি চিনবা, আরিফ খান আমাকে বলছে, হ্যাঁ তোর একটা ছবি তুলবো। আমি বললাম অনেকগুলো ছবি তুললে, এগুলো কি সব ভিতরে ওই ছোট ছোট জায়গাতেই থাকবে? বলে হ্যাঁ, এইবারের আমাদের ম্যাগাজিন তো বিপাশা, আর নেক্সটটা হবে মো, মানে খুব। তো আমার কাছে না খুব হার্ট লাগলো যে ওয়াই। আমি ওকে কিছু রিপ্লাই দিইনি। তার কিছুদিন পরেই আমি মাসুদ রানা যে নাটকটা করলাম, তখন আমাকে তারকা লোক কাভার করলো। আমি বইটা ওর কাছে পাঠালাম বা নিজে নিয়ে গেলাম এবং ওর বইটার পাশে আমার বইটা রাখলাম। এটা করা উচিত হয় নাই, নিজেরটা নিজে। সো আমি ওকে বললাম নট টু ব্যাড, রাইট? সে খুব মন থেকে বলল অনেক ভালো ছিল। আমাদের মনে হয় যারা এই প্রচারণা বা এই কাজগুলো করতেন, ওনারা সাহস পেতেন না। এক্স্যাক্টলি, সেটাই বলছিলাম যে আরিফ ভাইয়ের এটা দোষ বলবো না, এটা হচ্ছে পুরো সিস্টেমটা এমন ছিল। একটা ধারণা ছিল যে মেয়েদেরকে দিয়ে আসলে সেল ভ্যালু, সেটা কভারে হোক কিংবা ইয়ে হোক, সেটাই। বাট আমরা তখন জিকিউ ম্যাগাজিন থেকে দেশের বাইরে আরো অনেক পত্রিকা দেখেছি যে পুরুষদেরকে প্রাধান্য দেওয়া হতো, এবং আপনার মতো মডেলরাই কিন্তু সেখানে রেভলিউশন নিয়ে এসেছে বাংলাদেশে। সেই সময়ের কথা হচ্ছিল, চাকরির কথা হচ্ছিল। চাকরির শুরুটা আপনার খুব মজা। আমি শুনেছি যে বিয়ে বাড়িতে গিয়ে নাকি আপনার চাকরি ঠিক হয়েছিল। তো মানে এই খবরটাও তুমি বলতেই হবে না আজকে? হ্যাঁ, আমি এখনো অনেক সময় আমার কলিগদেরকে বলি, মানে আমি আসলে চাচ্ছিলাম আমি একটা কাজ শুরু করি। হ্যাঁ, আমার গ্র্যাজুয়েশন হয়ে গেছে, রেজাল্ট হয় নাই, এখন মাস্টার্স শুরু করব, একটা চাকরি হয়ে গেলে নিজে ফুল টাইম, হয় না, নিজের উপর মানে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার প্রচণ্ড ইচ্ছা ছিল, প্রচণ্ড। তখন তো আসলে আমরা যারা এই টুকটাক মডেলিং করি বা বছরে 2-3টার বেশি র্যাম মডেলিং এগুলো হয় না। সো ইট ওয়াজ এ টু স্মল মার্কেট। সো আমাকে একটা কাজ করতে হবে, আমাকে তাড়াতাড়ি স্ট্যাবলিশড হতে হবে। এই ইচ্ছাটা কিন্তু আমার অনেক আগে থেকেই ছিল। আমি যখন গ্র্যাজুয়েশন শুরু করি, মেবি অ্যাট দ্য এজ অফ 18-19, আমার কাছে টার্গেটই ছিল আমি খুব কুইক যাব। আমার কেন এটা ছিল, আমার বেস্ট ফ্রেন্ডদের মধ্যে কেউ একজন বাইরে গিয়ে পড়ে এসে গ্র্যাজুয়েট করে সে আগামী কিছুদিনের মধ্যে এসে সে একটা ভালো জায়গায় ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে জয়েন করবে, হাইলি পেইড মাল্টিন্যাশনালস। আমার আর একটা বেস্ট ফ্রেন্ড, সে এখন পৃথিবীতে নেই, আমাদের ছেড়ে চলে গেছে। সে আর্মিতে জয়েন করলো। আর্মি মানে কি, সে ক্যাডেট কলেজ থেকে সোজা আর্মি, 2 বছরে পাস আউট, দেন সেকেন্ড লেফটেন্যান্ট, সে অন হিজ ওন, সেলফ ডিপেন্ডেন্ট। সো এই যে বন্ধুদের মধ্যে কুইক স্ট্যাবলিশ হয়ে যাচ্ছে সবাই, কেউ একজন বিকম করে MBA করে চাকরিতে জয়েন করে ফেলছে, তো আমার কাছে মনে হচ্ছে আমি পিছিয়ে যাচ্ছি। সো সেই জন্য ফোকাসটা যেহেতু আমি একটা ভালো জায়গায় কাজ করব, একটা মাল্টিন্যাশনালে জয়েন করব, এইটা। বাট আমি পিছিয়ে যাচ্ছি। আমি তো অনার্স করেছি, আমি দেশে পড়েছি, আমি বাইরে কোনো সেশন জট নাই, ওরা তাড়াতাড়ি চলে আসছে। সো ওখান থেকে একটু স্পিড আপ করার একটা ইচ্ছা, মানে আমার গ্র্যাজুয়েট হওয়ার পরপরই কাজ করব, কোথায় কাজ করব, ইন্টারভিউ কল কীভাবে পাবো, এই ডিসকাশনটা কোনো একটা জায়গায় করছিলাম। সো তখন আমাদের পরিচিত এক বড় ভাই, উনি ওনার অফিসের জন্য আমাকে বললো, নোবেল তুমি কি কাজ করবো? আমি বললাম ইয়েস, আই এম ভেরি ইন্টারেস্টেড। বলে কালকে অফিসে গেলাম। স্পটের মধ্যে আমার সাথে কিছু কথা বললো। ওইটা কি ইন্টারভিউ ছিল না এমনি জাস্ট গল্প ছিল আমি জানি না, আমার বুঝার শক্তিও ছিল না, কারণ আমি ইন্টারভিউ ওইভাবে অফিসে গিয়ে দিইনি। দেন আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার উনি নিজে টাইপ করে দিয়ে দিল, বলো ইউ জয়েন টুমরো। দ্যাটস হাউ আই স্টার্টেড। এবং সেটা 93-তে হয়েছিল, একদম 93 ডিসেম্বরের লাস্টের দিকে, মানে যেটা এখন MGH গ্রুপ, এবং সেখানে আপনি শিপিং সেকশনে ছিলেন। হ্যাঁ, ট্রান্সমেরিন লজিস্টিক্সে ছিলাম। আনিস ভাই আমাকে নিয়েছিল, আমি ওনার নামটা বললাম, মানে আমি আমাদের প্রয়াত আনিসুল হক, যিনি
নো ইনি হচ্ছে এমজিএইচ এর যিনি এখন Okay, okay. এমডি। হ্যাঁ ওকে, এরপরে 96-এ আপনি জয়েন করলেন কোর্স বাংলাদেশে এবং মাল্টিন্যাশনাল কোম্পানিতে, এবং যেখানে আপনি 14 বছরের বেশি সময় বোধহয় ছিলেন। 14 বছর 8 মাস ছিলাম। মাই গড। এবং তারপর আপনি রবিতে জয়েন করলেন 2014 সালে। নো, আমি 2010-এ কোর্স থেকে এয়ারটেল বাংলাদেশে জয়েন ওকে, করলাম। রাইট। এয়ারটেলে আমি 4 বছর ছিলাম, দেন আমি 14-তে রবিতে আসলাম। আপনার মতো যারা হতে চায়, মানে আপনাকে রোল মডেল হিসেবে যারা দেখে, তাদের আসলে কি কি বিষয়ে মাথায় রাখা উচিত? ধরেন পড়াশোনা তো আপনি বলছিলেন যে আপনি খুব একটা ভালো ছিলেন না, আপনি বলছিলেন, যদি আমি মানি না। আপনার কি মনে হয় কর্পোরেট জায়ান্ট হওয়ার জন্য আপনার কোন কোন কি ফ্যাক্টরগুলো আসলে কাজ করেছে? ফার্স্ট অফ অল আমি বলবো যে কাজটাতেই ঢুকুক না কেন, আজকাল তো কাজের ধারা চেঞ্জ হয়ে যাচ্ছে, এআই নিয়ে আমরা সবাই মেতে যাচ্ছি, মেশিন লার্নিং বিগ রোল প্লে করছে, প্রত্যেকটা কাজের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গ্লোবালি, দেশে এখনও আমরা ওই লেভেলে যাই নাই। সো এখানে ধারাটা, কাজের ধারা অনেক বদলে গেছে। জেনারেশন জি যারা, ওরা আবার একটু অন্যভাবে চিন্তা করছে। সো আমি যখন শুরু করি বা আমরা যখন, আমার পরেও যারা আমাদের ছোট ভাইরা শুরু করে, আমার কাছে একটাই মনে হতো, যে কাজটাই আমি করি ওটা আমাকে ভালো করে শিখতে হবে, জানতে হবে, ওটার ভিতরে ঢুকতে হবে এবং ওটার বেস্ট কিভাবে আমি ডেলিভারি করতে পারি ওটার জন্য নিজেকে তৈরি করতে হবে। সো আমি ঢুকলাম, পুরা কাজটা জানলাম না, হাফ হার্টেডলি করলাম। সো দ্যাটস নট দ্য রাইট ওয়ে অফ learning your work. So you have to learn your work, you have to know your work, then ওটাকে তুমি কিভাবে রাইটলি প্লেস করবা বা রাইটলি ওটাকে মাঠে নিয়ে যাবা, মার্কেটে নিয়ে যাবা, ওটার বেস্ট ওয়ে আউটটা তোমাকে জানতে হবে। আর অবভিয়াসলি আরেকটা জিনিস হচ্ছে তোমার ফোকাসটা, ইফ ইট ইজ নট 150%, it has to be more than 100%. Even 100% হলেও হবে না, you have to go beyond. আমার মনে হয় প্যাশনটাই হচ্ছে কি বড় ফ্যাক্ট। হচ্ছে কি আপনি 32 বছর ধরে চাকরির ক্ষেত্রে আছেন, কিন্তু আপনার প্যাশনটা কিন্তু এখনও একদম নতুনের মতো। আমি যদি আপনার বর্তমান প্রতিষ্ঠানের কথা ধরে, যেটা মালয়েশিয়ায় মূল অফিস খুব সম্ভবত, আমাদের হেড অফিস, রাইট, এবং আপনার বিভিন্ন দেশে যেতে হয়, ক্রস বর্ডার কানেক্টিভিটির সাথেও আপনার যুক্ত থাকতে হয়, তো সেগুলো আপনাকে কতটুকু সমৃদ্ধ করে? প্রত্যেকটা জায়গা থেকে শেখার একটা স্কোপ পাই। আমি যেখানে যাই আমি একটু চেষ্টা করি কি শেখা যায়। আমি আরেকটা জিনিস এখানে হয়তো বলি নেই, কাজটা এমন একটা জিনিস, একে তো শেখা, শিখে ওটার আউটপুট যেটা আমি বললাম, একই সাথে সেই কাজটাকে ওন করা আর কি। মানে আমি যদি মনে করি আমি তা চাকরি করছি, হয়তো আমি এখানে ম্যাক্সিমাম 2 বছর করব বা আরও 1 বছর বেশি করবো, বাট আমি তো আসলে এখানে থাকবো না। এটা যখনই মনে করতে শুরু করব, তখন থেকে আমি কিন্তু কাজটাকে ওন করতে পারবো না। সো এটা আমি রিসেন্টলি খুব ফিল করি। আমি আমাদের নিউ জেনারেশনের মধ্যে এই জিনিসটা অনেক দেখি, খুবই অস্থিরতার মধ্যে থাকে। যে কাজটাই করে ভালো করে করে, ব্রিলিয়েন্ট সব ছেলেমেয়েরা এখন কাজ করে। সো এদের যেই অস্থিরতাটা অল্পতেই চেঞ্জ করে ফেলা, মানে মেন্টালি ও অন্য জায়গায় চলে যাওয়া, তখন কিন্তু আসলে 100% ওন করা যায় না। ওরা অনেকে আমার সাথে ডিসএগ্রি করে, না আমি এখানে লাস্ট ডে পর্যন্ত 100% ওন করব, হয় না এটা। আমি যখনই মনে করবো আমি আজকে এই কাজ করব, আমি তো আসলে নেক্সট আমার ফোকাস এরিয়া হচ্ছে আমি একটু ডেটা সায়েন্টিস্ট হতে চাচ্ছি। এখানে ডেটা সায়েন্টিস্ট হওয়ার কোনো স্কোপ নাই, দিস ইজ মোর অফ এ বেসিক সেলসের কাজ। তো সেলস নিয়ে আই এম নট গোয়িং টু ওয়েস্ট মাই লাইফ। আই উইল শিফট টু AI, I'll shift to data engineering or whatever platform making. So এইসব চিন্তা করতে গেলেই কিন্তু ওই কাজটা যেটা ওর হাতে নিয়ে ছিল বা যেটার মধ্যে এখন আছে, সেটাতে সে কন্ট্রিবিউট আর করতে পারবে না। ওই যে ওনারশিপটা কমে যাবে, অটোমেটিক্যালি কমে যাবে। কিন্তু ইট ইজ হিউম্যান নেচার। আমি যখন অন্য জিনিস নিয়ে চিন্তা করব, 100% এটা আমার আউটপুট আমার আসবে না। So this is the biggest challenge we are facing at this moment with the new generations. এক্ষেত্রে আপনার সাকসেসের আরেকটা কি ফ্যাক্টর আমি পেয়েছি, যে স্থিরতা। আপনি স্থির থাকতে পেরেছেন এবং ফোকাস থেকে কখনো সরে যাননি। হয় না যে আপনি আপনার বন্ধুদের কথা বলছিলেন যে যারা বিদেশে ছিল, অনেক বন্ধু আপনার বিশ্বের বিভিন্ন প্রান্তে আছে, আপনার কখনো মনে হয়নি যে দেশের বাইরে সেটেল হন?
মনে হয় না, এটা আমি বলবো না, আসলেই মনে হয়েছিল। ফার্স্ট অফ অল আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি, আইএসসি পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত আমার মনে হয়েছে আমি কিন্তু গ্র্যাজুয়েশন বাইরে করব, আমি বাইরে যাবই। ওই সময় আসলে অনেক টাফ ছিল আমাদের মতো ফ্যামিলিদের জন্য বাইরে যাওয়া। আমি আমার বাচ্চাদেরকেও বলি এটা, দ্যাট ওয়াজ মানে স্বপ্ন, বাট সাধ্যের বাইরে ছিল। কিন্তু আমি ইন্টারমিডিয়েট দিতে দিতে আমি যেটা করেছি, আমি বাইরে ইউনিভার্সিটিতে লিখেছি, আমার পেপার এনেছি, I-20 জন্য অ্যাপ্লাই করেছি। পরে একটা স্টেজে আমি বুঝেছি আমার বাসা কিন্তু এটা আমাকে অ্যালাউ করবে না, সো আলটিমেটলি এটা আমার হবে না। তো ইভেন আমার ফ্রেন্ডরা দেখছি যারা বেশি দূর দেশে যেতে পারছে না, তারা কেউ অ্যাবেকে গেছে, কেউ নিয়ারেস্ট কোনো দেশে গিয়ে MBA করেছে। সো কিন্তু আমার আর আলটিমেটলি হয়নি, বাট আমি সেটাতে ভেঙে পড়িনি। আমার যেটা হওয়ার সেটা আমার হবে, সেখানে আমি যতটুকু ভালো করতে পারি আমি চেষ্টা করেছি। কুইকলি শেষ করে যারা আমার থেকে আগিয়ে ছিল, ওরা আগে আগে জবে ঢুকে গেছে, ক্যাচ আপ করার চেষ্টা করেছি, ছেড়ে দেইনি, ধরেছি, পাশে ছিলাম। সো এইভাবে আসলে নিজেকে নিজের একটা জায়গায় নিয়ে মানে আসার আপনাকে চেষ্টা টার্টেল হতে হয়েছে, খুব ধীরে 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 চলনীতিতে চলতে ধীরে হয়েছে। চলেছি, ধৈর্য রেখেছি, বাট স্পিড আপ করেছি। Wow. তোমার মানে ধীর গতিতে চলি নাই আসলে। মডেলিং প্রসঙ্গে ফিরে, কারণ আপনাকে তো আমরা আসলে শুরু থেকে মডেল হিসেবেই জানি। হ্যাঁ, তো আপনার এই যে ফ্যাশন সেন্স যেটা এখন আমরা ফলো করি, আমরা দেখি আপনি যদিও ডেভিড বেকহ্যামকে অনেক ফলো করেন আমি জানি। তোমার কাছে তোমাকে আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে গেলে ChatGPT won't be able to answer. Rumman is my Yes, ChatGPT, right? yes. Even আমিও ভুলে গেছিলাম যে আমি আসলে ডেভিড তার বেকহ্যাম। তার ফ্যাশন আইকন হিসেবে তাকে অনেক হ্যাঁ, ফলো আপনি করতাম। একসময় অনেক অনেক ফলো করতেন। তবে আমরা কিন্তু সবসময় আপনাকে, আপনি আমাদের লোক, আপনাকেই তো আমরা ফলো করব। আপনার ভেতরে এই সেন্সটা আসলে কিভাবে গ্রো হয়েছে? আমার না ছোটবেলা থেকেই আমি আসলে একটু ফ্যাশনেবল হওয়ার ইচ্ছা ছিল আমার মধ্যে। ওই এগেইন আমার ডিএনএর মধ্যে ছিল এটা। সো একটু আমার শার্টটা যদি একটু এরকম হয়, আমাকে কি একটু বেটার লাগবে কিনা। আমরা যারা সমবয়সী ছিলাম, ফ্রেন্ড বা কাজিনদের মধ্যে, ঈদের সময় আমার কাপড়টা কি করে আমার কাজিন জুয়েলের থেকে বেটার হবে, ওই একটা স্বপ্ন কিন্তু আমার ভেতরে থাকতোই। সো ওইটা নিজে নিজে ডেভেলপ করেছে। আর বড় হয়ে যেটা হয়েছে, যে তুমি বললা বেকহ্যামের ফ্যাশন কনসেপ্টগুলো একটু দেখতাম, এখন রোনালদো খুব ফ্যাশনেবল কাপড় পরে, গ্লোবালি তো একটা ট্রেন্ডটা সৃষ্টি হয়, ওটা নিজের মধ্যে আনতে পারা, একটু ইম্প্রোভাইজ করা, নিজেদের ক্যারেক্টারের সাথে ম্যাচ করিয়ে, দ্যাট ইজ হোয়াট ফ্যাশন ইজ। আই মিন ইটস নট লাইক সামবডি ইজ ওয়ারিং দিস, আই হ্যাভ টু কপি দ্যাট, দেন ওইটা আমার কাছে ফ্যাশন না। যে কারণে আপনাকে আমি ব্লাইন্ডলি ফলো করে আপনি যখন আমাকে বলেন না রেড কার্পেট আগে যে এই ঘড়িটা পরো, এই গ্লাসটা পরো, এটার সাথে এটা ম্যাচ হবে, এটার সাথে এটা হবে না, আমি ব্লাইন্ডলি আপনার উপর ছেড়ে দিই, কারণ আপনার ভেতর সেটা ইনহেরেন্ট করে আপনি ধারণ করে আছেন। আমি একটু রিসার্চ করি আসলে। আমি এমন না যে ধরো একটা ব্ল্যাক শার্ট পরেছি, আমি কি ব্ল্যাক জিন্স পরবো, না ব্ল্যাক চিনো পরবো, না একটা ব্লু জিন্স পরবো, আমি একটু রিসার্চ করি। এখন ইটস নট এ থিওরি, ইটস মোর অফ এ Instinct? একটা একটা ডেমনস্ট্রেশনের মতো আর কি। আমি পরে একটু দেখলাম, চিন্তা করলাম, ইট লুকস গুড, অ্যান্ড আমি এটা ক্যারি হচ্ছে কিনা আমার মধ্য দিয়ে সেটাও একটু চিন্তা করি। সো এমনি এমনি তো আসলে কেউ এক নাম্বার হতে পারে না, মানে বেস্ট হতে পারে না। আপনার ভেতরে যেমন গুড লুকস ছিল, পাশাপাশি এই যে আপনি ফোকাস ছিলেন, আপনি যে রিসার্চ করতেন, কিংবা আপনি যে ডিসিপ্লিন ছিলেন, এগুলো কিন্তু আপনাকে এগিয়ে দিয়েছে অনেকখানি। আপনার এই আসনে আমাদের প্রিয় সাদিয়া ইসলাম মৌ আপু বসেছিলেন, এবং তিনি এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন না যে আপনি মানে আপনার কথার মাধ্যমে যেটা বুঝলাম যে দূরদৃষ্টি সম্পন্ন, আপনি আপনার প্রথম বিজ্ঞাপন দেখে বুঝেছিলেন যে না এটা হয়তো ভালো হবে না। এরকম অনেক কিছু আপনি ভেতর থেকে অনুভব করতে পারেন। আপনি মৌ আপাকে নিয়ে যখন কোথাও পল্লব ভাই কোথাও যাচ্ছে, হ্যাঁ, যে ঘুরতে যাবে, তখন আপনি বলছেন যে বন্ধু ওখানে যেও না, কারণ আপনি ফিল করতেন যে যাদের সামনে দিয়ে যাবে তারা হয়তো পেছনে কোনো বাঁকা কথা বলবে। আমি একটু বরাবরই কনজারভেটিভ ছিলাম, মানে আমার বড় হওয়াটা এইভাবেই বড় হওয়া, তো সো ফ্যামিলি নিজের মধ্যে ওই কনজারভেটিভনেসটা চলে আসছিল। তো আমি তো তখন নতুন মানুষ,
আমার কাছে হঠাৎ মনে হতো এটা তো মনে হয় ঠিক হচ্ছে না, ও এভাবে ওর মোটর বাইকের পিছনে উঠে যাবে, এতগুলো মানুষ দেখবে, কেউ একজন কি বাজে কমেন্ট যদি করে ফেলে ওদের খারাপ লাগবে। সো আমি আমার মতো মানা করে ফেলতাম, কিছু চিন্তা না করে বা অত না বুঝেই, বাট আমার কাছে এটা অ্যাকসেপ্টেবল না, আমি এটা বলে দিতাম। আপনি যাদেরকে বলতেন তারা এই এত বছর পরও সেটা মনে রেখেছে এবং আপনাকে রেসপেক্ট করে। ও মাই গড, আমি তো ভাবছি ওরা কি আমার উপর রেগে রেগে বলছে কিনা। একদম না। আমি একটু রাগের প্রসঙ্গে জানতে চাই, এই যে আপনি 1 নাম্বার ছিলেন, আপনি বেস্ট টিভিসিগুলো করতেন, সব অ্যাওয়ার্ড পেয়ে যেতেন, তো আপনার সাথে যারা মেল মডেলরা ছিল তারা কি কোনো জেলাসি কিংবা রাগটা করতো না, কিংবা কোনো ঘটনা হতো না সে সময়? ওরকম কিছু মনে নেই, বাট একটা সময়ের কথা আমার একটু মনে আছে। একবার তুমি এইসব বলতে পারবা ইয়ারটা, আমি শিওর তোমার তো সব জানা, আমার আই ডোন্ট রিমেম্বার অ্যাট দ্য মোমেন্ট। কোনো একবার মেরিল প্রথম আলোতে আমি আসছি, কোলা করেছি, ফেরদৌস সে একটা কোলা করেছে, ডাবল কোলা, দেন রিয়াজ করেছে কোনো একটা ড্রিঙ্কস, কোলা ইউরো লেমন, এবং মাহফুজও করেছে ফিজ আপ। সো এর আগে আমি হয়তো পুরস্কারগুলো পাচ্ছি, ওইবার আমার কাছে মনে হচ্ছে এখন তো সব মুভি স্টাররা মডেলিং করেছে, ওদের গণ্ডি তো তখন দেশের অনেক বেশি বড়, আমাদের টিভি স্ক্রিন যারা দেখে তার চেয়ে বেশি মুভি দেখার লোক বাংলাদেশে তখন বেশি ছিল। সো ওইবার আমাকে কেউ একজন জিজ্ঞেস করেছিল বা কেউ একজন বলেছিল, দিস টাইম ইউ আর নট গোয়িং টু উইন বিকজ অল দ্য ফিল্ম স্টার্স আর অন দ্য প্ল্যাটফর্ম। সো আমার কাছে মনে হচ্ছে ইয়েস, আমি এইবার হার মানতে বসে আছি। তখনই আই ডোন্ট নো কার সাথে আমার কথা হচ্ছিল, মাহফুজের সাথে হচ্ছিল না, আমি স্যার মাহফুজের সাথে হচ্ছিল। মাহফুজ বললো, হ্যাঁ বন্ধু অনেক পাইছো, এবার ছেড়ে দাও, আমাকে একটু বলছিল। এর আগ পর্যন্ত কিন্তু আমি ছেড়েই দিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে এবার আমি আর পাচ্ছি না। সো যখন ওইটা বললো তখন কিন্তু আমার মনের মধ্যে একটু উল্টাটা আসলো, একটু জেদ আসলো, ওয়াই দেখি চলো লেটস প্লে। তোমার জন্য মরতে পারি তো একটা আইকনিক টিভিসি, সেটার জন্য তো আপনি অবধারিতভাবে পেয়েছেন, এবং এখন তারা সবাই অনেক ভালো করেছিল, প্রত্যেকজনের একটা সুন্দর ছিল। আলটিমেটলি হয়তো আমি পেয়েছিলাম, বাট সবারটাই অনেক ভালো ছিল। রাইট। এবং সেই সময় রেশমি ঘোষ ছিল সেই বিজ্ঞাপন চিত্রটি, এবং এত আইকনিক একটা বিজ্ঞাপন যে তারপরে যেটা আমি বলছিলাম যে সবাই ফতুয়া পড়া শুরু করলো, ট্রেন্ড আর কি, আসলে একটা ট্রেন্ড তৈরি হয়েছিল। আমরা যদি আপনার সমসাময়িক মডেলদের কথা জিজ্ঞেস করি, যেমন পল্লব, ফয়সাল, কিংবা আপনাদের সমসাময়িক কি শিমুল ভাই ছিল? হ্যাঁ, শিমুল ভাই ছিল। তো আপনাদের মধ্যে কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, নাকি হেলদি একটা কম্পিটিশন ছিল? নো, স্পেশালি পল্লব তো আমার সাথে অনেক, মানে হি ওয়াজ মাই, ও আমার ছোট, মানে আমাদের জুনিয়র থাকলে আমরা তো একদম একই সাথে কাজ শুরু করেছিলি সেই বিটপির একটা, যখন বিটপির আপনি মানে উনি বোধহয় আপনাকে মাত্রায় নিয়ে এসেছিল, কি মাত্রায় সে আমাকে নিয়ে গেছে, বাট প্রথম আমরা ওই যে তুলিয়াপা আমাদের সবগুলোকে পিক করেছে। পল্লবের মনে হয় কেউ একজন বড় ভাই বা বোন ওর ফ্রেন্ড ছিল তুলিয়াপার, সে তার থ্রু দিয়ে পল্লবকে পেলো, আমাকে নাসির ভাইয়ের থ্রু দিয়ে, মানে তুলিয়াপার হাজব্যান্ডের থ্রু দিয়ে পেলো। এইভাবে আমি টুটুল ছিল, হি ওয়াজ এ ভেরি গুড মডেল, টুটুল আমাদের র্যামে ওয়ান অফ দ্য বেস্ট মডেল ছিল, তো আমাদের সবাইকে নিয়ে গেল। বাট ফয়সালরা তখনও শুরু করে নাই, শিমুলকে তো আমি টিভির কাজের মধ্যে দিয়ে পেলাম, মানে টিভি অ্যাডের মধ্যে দিয়ে পেলাম। সো আমরা ওই ফ্যাশন শো দিয়ে ফার্স্ট শুরু করি। সো পল্লবের সাথে যেতে একদম প্রথম থেকেই আমার চেনা জানা, সো ওর সাথে আমার অনেক বেশি ঘনিষ্ঠতা ছিল। সো ফ্যাশন শো হতো, আর পল্লব তো একটু অনেক ফান লাভিং ছিল, এক্সট্রোভার্ট না, মানে হি ওয়াজ এ ভেরি ফান লাভিং। তো ও থাকলেই সবাই মজা পেত, আমরা চুপ করে থাকলে পল্লব থাকলেই ও গান গাচ্ছে, ও নাচছে, ও খুব নাচতে পছন্দ করতো সমানে, ওর কতগুলো প্রিয় গান নিজের মতো। ও আবার ওর বাসায় গেলে হাঁড়ি নিয়ে হাঁড়ির মধ্যে তবলা বাজাতো। সো হ্যাঁ, ও আমাদের সেজন্য তুমি যেটা বললো হেলদি ছিল কিনা, ভেরি হেলদি ছিল। হেলদি না থাকলে ওই যে র্যাম মডেলিংগুলো যখন হতো, হয়তো আমার কাছে কল আসলে আরও কয়েকটা ছেলে লাগবে, অবভিয়াসলি আমি প্রথমে পল্লবকে বলবো, টুটুলকে বলবো, একইভাবে টুটুল আমাকেই বলবে। এমন না যে কোনো দিন এমন হয়েছে না এবার আমি নোবেলকে বলবো না, আমি নতুন আমার একটা ফ্রেন্ডকে নিব। নতুন ফ্রেন্ডদেরকে আমরা নিতাম বা ওরা আনতো,
বাট আমরা সেই 4-5 জন মনে হয় সবাই সবাইকে কোনোটা ছেড়ে যেতাম না। ইভেন তুমি যেটা বললা সেটার কারণে হয়তো পল্লব যখন ফার্স্ট মাত্রার কাজ করলো, ও আমাদের মধ্যে সবার আগে ওই টিভিসি করেছে কোনো একটা, এরপরে যখন পল্লবকেই জানালো এইবারের পরের HRC চাতে আমাদের 4-5-6টা ছেলে মেয়ে লাগবে, সে আর কোত্থেকে ভাবে, সে আমাদেরকে নিয়ে গেছে। সো ভেরি হেলদি আসলে। চমৎকার। এবার একটি খুব কমন প্রশ্ন করতে চাই, কারণ আপনাকে এবং ওয়াপাকে যখনই আমরা দেখি আমরা হা করে তাকিয়ে থাকি, সেটা একদম শুরুতে যেমন ছিল এবং এখনও যখন আপনারা বেশ কয়েক বছর আগে আপনারা র্যাম্পে হেঁটেছিলেন এবং খুব ব্রাইডাল একটা গেট আপ ছিল, খুব সম্ভবত রিগাল একটা গেট আপ, এবং সেটা দেখে মনে হচ্ছে ও মাই গড, মানে আপনাদের কেমিস্ট্রি এর সিক্রেটটা কি? সিক্রেটটা বলতে পারবো না, বাট হ্যাঁ, মানে আমি আর মৌ তো আসলে অনেকগুলো অ্যাড একসাথে করেছি, আবার ফ্যাশন শো করেছি। বাট ইন্টারেস্টিংলি শুরুর দিকে যখন আমরা কাজ করি, মানে টিভিসির আগে র্যাম বা ফ্যাশন শো যেটা করতাম আমরা, সেখানে কিন্তু মৌ আর আমার খুব একটা মানে জুটি দাঁড়ায়নি। হ্যাঁ, দাঁড়ায়নি। হ্যাঁ, তখন মৌয়ের সাথে টুটুল করতো আর অন্যরা করতো, আমার কাছে ওইটা খুব ভালো লাগতো। স্পেশালি মৌ টুটুল হাঁটছে, টুটুল ভেরি ম্যানলি গাই, ওয়াও জশ। সেটা আবার আমি কোন সময় এখানে ঢুকে পড়লাম বা কীভাবে, হয়তো টিভিসির কারণে হলো, সেই তুমি যেটা বললো কেমিস্ট্রি, এটা টিভিসিতে হয়তো দুজনের কাজ ভালো লেগেছে। যেটা আমি যেটাতে খুব ইমপ্রেস হতাম, মানে কাজটা করতে গেলেই কোনো না কোনোভাবে একটা গাইডেন্স দরকার হয়তো। হ্যাঁ, যারা বানাচ্ছে আফজাল ভাই বা হুএভার, ওনাদের তো একটা গাইডেন্স থাকে, বাট নিজেদের মধ্যে যে একটা টিম বিল্ডিং হয়ে যেত, সেটা আমি দেখতাম মৌ খুব করতো। ও আসলে এই কি পড়ছিস তুই, একদম অ্যাজ ইফ সে আমাকে সব শিখাই দেবে। এটা বলে কেন এই ধরনের কিছু নাই, যেহেতু ও আবার অনেক আগে থেকে ছোটো বাচ্চা বয়স থেকে তো সে নাচে, যার জন্য ওর আইডিয়াগুলো ভালো ছিল। আমি তখন নতুন জাস্ট টিভিসি বা এরকম, আমি বললাম এরকম নাই, বাট এটা আছে, হ্যাঁ এটা না, ওইটা পড়। এরপরে গিয়ে আবার আরও এক ধাপ এগিয়ে যেত, সে ফোন করে জিজ্ঞেস করতো কালকের এটা কি প্রিপারেশন, কি কালার, কি পড়ছো, কি জোগাড় করছিস। সো ওর মধ্যে এই জিনিসটা অনেক বেশি ছিল, মানে একটা কেমন জানি, আমি আমার চাকরির ভাষায় যদি বলি, ওর মধ্যে একটা কেমন লিডারশিপ রোল ছিল, মানে শি ইউজ টু লিড, আমাকে সে লিড করতো ওরকম আর কি। সো ওই জিনিসটা আসলে অনেক ভালো। হ্যাঁ, আমি বলবো ও যখন আমাকে গাইড বা লিড করতো, হোয়াট এভার শেখাতো বা বলতো, সেটা আমি নিতাম। হ্যাঁ, আমি আবার ওকেও আমার লিড করতে হবে, ওকেও আমার একটা শেখাতে হবে, ওটা আমি চিন্তা করতাম না। হ্যাঁ, আমার হঠাৎ যদি মনে হতো হ্যাঁ এটা তোমার ভালো হচ্ছে না, বরং ওটা ভালো, ওরকম মনে হলে রেয়ারলি হতো, ওর ক্ষেত্রে বেশি হতো, ও অনেক বেশি গাইড করতে পারে। সো হঠাৎ করে আমার মনে হলো আমি বলতাম, এবং সে সেটা খুব উইলিংলি অ্যাকসেপ্ট করতো। বাট আমার বলার বা আমার শেখানোর পার্সেন্টেজটা হয়তো 10 হবে আর ওরটা 90 হবে। সো বাট এটা যে অ্যাকসেপ্টেবিলিটি, এটা অবভিয়াসলি কাজের আউটপুটে গিয়ে প্রকাশ অবশ্যই। আপনারা পরস্পরকে মানে রেসপেক্ট করতেন, সেটা আসলে কেমিস্ট্রি হয়ে আমাদের সামনে ধরা পড়ে। আসলে বাড়িতে আসলে লিডারকে, মানে আমরা যদি ভাবির কথা বলি, যে সাইদা সাজেদ শম্পা আমাদের প্রিয় ভাবি, hats off, she's the boss, yeah. মানে আসলে ও শম্পা, আমি কি বলবো, আমার কাছে আমি তো একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আব্বা আমি, আমার ছোট ভাইয়ের অনেক স্পেশাল সাপোর্ট দরকার হয়। সো এরকম একটা ফ্যামিলিকে আসলে, মানে আমার কাছে মনে হয় ফ্যামিলির সেরকম একটা মানুষ যদি থাকে তাহলে লিড করা যায়। মানে আমার পক্ষে সেটা হয় নাই আসলে। আমাকে এখনও প্রত্যেক দিন না হলেও প্রত্যেক উইকে মিনিমাম 2 থেকে 3 বার শিখিয়ে দেয়, মনে করিয়ে দেয়, বলে দেয় তুমি এটা নিয়েছো, এটা আজকে ডাক্তারকে জানিয়েছো, কালকে আব্বার অ্যাপয়েন্টমেন্টটা করেছো, ওই ফার্মাসিউটিক্যালসে ফোন করে বাবার ইঞ্জেকশনটা কি অর্ডার করেছো, রাসেলের জন্য কি এটা বলেছো, মানে হ্যাটস অফ। এটা আসলে আমি যখন বাইরে যাওয়ার সময় মাঝে মাঝে সে এটা কিনতে থাকে, ওটা কিনতে থাকে, আমি একটু এতগুলো কার জন্য, এটা ছোট মামি, এটা বড় চাচি, এটাই সেই
আমার মামি আমার চাচির কথা বলছে, সে তার মামি চাচির কথা বলছে না। সো এই জিনিসটা আসলে অবশ্যই অনেক আমি শেখার আমি বিষয়। অনেক সময় আমাদের ছোট বোন বা আমাদের নিজ যারা হয় ওদেরকে একটু বলি, এটা কিন্তু একটা মানুষের মধ্যে থাকলে সেই মানুষটা কিন্তু তার পাশের সব মানুষের মন জয় করতে পারবে এবং সব রকমের অশান্ত পরিবেশকে সরিয়ে দিয়ে একটা মানে শান্তি সৃষ্টি করতে পারবে। সেটা আপনাদের যারা আমরা দেখেছি আমরা বুঝতে পারি যে তিনি আপনার বেটার হাফ না, তিনি আপনাকে পূর্ণ করেছে, আপনারই আরেকটা ফর্ম হচ্ছে গিয়ে ভাবি, এবং আপনাদের দেখে খুব ভালো লাগে। আপনাদেরই প্রতিনিধি হচ্ছে গিয়ে আপনাদের পরবর্তী প্রজন্ম নামিরা এবং জুলাইন, এবং তাদেরকে দেখে বুঝি তাদের আপব্রিঙ্গিংটা আসলে আপনাদের কাছ থেকে এসেছে এবং তারা খুব ভালো করছে পড়াশোনায়। আপনি তাদের নিয়ে কী স্বপ্ন দেখেন? স্বপ্ন দেখি, আবার অনেক চিন্তাও করি। এখন তো আসলে গ্লোবালি মানে যারা ওরা তো বাইরে থাকে, সো অনেক নিউ নিউ চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে ওরা যায়। গ্র্যাজুয়েশন করে কাজে ঢুকলে দেন কাজ কন্টিনিউ করতে পারা, ভিসাকে স্টুডেন্ট ভিসাকে ওয়ার্ক পারমিট ভিসাতে কনভার্ট করা, এগুলোর মধ্যে এত নতুন রেস্ট্রিকশনস চলে আসছে। সো ওই জিনিসগুলো নিয়ে অনেক চিন্তা টেনশন করতে হয় বাচ্চাদের জন্য। বাবা মা তো আফটার অল, সো ওদের একটা সুন্দর ফিউচার দেখার অনেক স্বপ্ন থাকে, সেই জন্য এত বাচ্চা বয়স ওদেরকে বাইরে পাঠিয়েছি। ওরা অনেক কষ্ট করেছে, আমি বলবো না যে আমি কষ্ট করেছি, আমি জাস্ট পাঠিয়েছি, সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। কষ্ট কিন্তু ওরাই করছে। হ্যাঁ, ওখানে বাইরে থেকে আমি আমার ওই বয়সে বাসার টেবিলে আমি খাওয়া পেতাম, সকালে উঠলে নাস্তা পেতাম, ঘুমানোর আগে ডিনার পেতাম, যা খেতে চাই তাই পেতাম। আর ওরা ওখানে হয়তো ফোন করি, বাবা কি খেয়েছ, না দেখি এখন তো বাসায় কিছু নাই, একটা ডিম অমলেট করছি বা একটা টোস্ট করছি। সো ইটস নট সো হ্যাপি লাইফ ওইভাবে চিন্তা করলে, বাট তারপরে উই আর হ্যাপি। ওরা যে ওই সব জায়গায় যেতে পেরেছে, পড়তে পারছে, কাজ করতে পারছে। শম্পা ওদেরকে খুব গাইড করে, আব্বা আম্মা ওদেরকে নিয়ে অনেক চিন্তা করে, অনেক দোয়া করে, তাই ওরা হয়তো এত ভালো ভালো জায়গায় পড়তে পারছে, থাকতে পারছে, কাজ করতে পারছে। নোবেল ভাই, আরেকজন মানুষকে আজকে স্মরণ করতে চাই, আর কিছুদিন পর হচ্ছে গিয়ে তার সপ্তম মৃত্যুবার্ষিকী। আমাদের শ্রদ্ধেয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু, যাকে আমরা হয়তো যেভাবে জানি, আপনি তার থেকে তাকে বেশি জানেন অনেক ছোটবেলা থেকে। তুমি নাম বলার আগেই না আমার কেমন যেন একটু গুজবাম হয়ে গেছে। আমি আসলে লোকটাকে আমি অনেক পছন্দ করি। ওনার কতটুকু পছন্দ করি এটা আমি আরও বেশি ফিল করেছি উনি মারা যাওয়ার পরে। আমার কোনো একটা সময় আমার মধ্যে কিছু একটা হয়েছিল, একা আমি বাসায় ছিলাম, নিজেকে আমি মানে আটকে রাখতে পারিনি, আমার অত কষ্ট হয়েছে। মুকিত ভাই আমাকে হঠাৎ ফোন করেছিল এবং উনিও শুনতে পেয়েছিল আমার মধ্যের সেই কষ্টটা। সো হ্যাঁ, বাচ্চু ভাই আসলে ওনাকে আমি অনেক ছোটোবেলা থেকে চিনতাম। উনি তখন চিটাগংয়ে ব্যান্ডে বাজাতেন, তখন উনি বিভিন্ন কাভার নাম্বার করতেন, ইভেন হিন্দি সংও করতেন। মানে ভেরি ভার্সেটাইল একটা মিউজিশিয়ান ছিলেন, ওনার মধ্যে মাল্টিপল ইউনো। সো আমার এখনও মনে আছে ওনাকে আমি কোনো একটা তখন স্পাইডারই ছিল বোধহয় ব্যান্ডটা, ওনাকে আমি স্পাইডার, হ্যাঁ। সো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম, বাচ্চু ভাই আপনি প্লিজ ওই গানটা একটু করেন না, কোনো একটা গান, আই ডোন্ট রিমেম্বার। বাচ্চু ভাই তখন বললো, নোবেল আমি এখন এই গানগুলো আর বেশি করছি না, আমি কিন্তু ব্যান্ড চেঞ্জ করছি, আমি সোলসে জয়েন করছি। আমি জানি না এটা কি 85, 84 কিনা, কিংবা আরও আগে পরে, হোয়াট এভার। দেন সোলসে জয়েন করার পর তো সোলস ব্যান্ডটা আমার খুবই প্রিয় ব্যান্ড ছিল। এদিকে তপন দা, এদিকে নকিব ভাই বাজাচ্ছে, পিলু ভাই ড্রামে, পরে রনিদা আসলো, বাচ্চু ভাই লিড বাজায়। সো হোয়াট এ কম্বিনেশন। এরপর সবচেয়ে বেশি আসলে ওনার সাথে আমার ক্লোজ একটা রিলেশনশিপ হয়েছে দুইটা জায়গায়। একটা হচ্ছে আমি যখন ঢাকায় প্রথম আমরা আসি, আমাদের বাসাটা নেওয়া হয় মগবাজার। আমি বাসা থেকে বেরোলেই একটা অনেক বড় বাউন্ডারি দেওয়া একটা বড় গেট, ওই গেটের ভেতর থেকে দেখি উনি একদিন বের হয়ে যাচ্ছেন। আমি তো ছুটে গিয়ে, বাচ্চু ভাই তুই এখানে কী করিস? আমার বাসা এখানে, তুই এখানে ঢাকায়? মানে উনি আমাকে তো চিটাগংয়ের একটা বাচ্চা ছেলে দেখেছে। তখন বললাম ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাপার। ওই যে বাসার সামনের বাসায় উনি থাকা, উনি একটা বড় একটা বাসার একটা সাইডে একটা রুম নিয়ে উনি থাকতেন, কোনো এক খালার বাসা উনি বলতেন।
উনি তখন একা ছিলেন। উনি আর ওনার ঠিক পাশে পাশেই কুমার বিশ্বজিৎ থাকতো, আমরা বিশুদার রাখি আমি। সো ওই যে একটা দুইজনের সাথে জানাশোনা, আর বাচ্চু ভাই যেটা বললাম দুইটা সম্পর্ক, একটা হচ্ছে ওনাকে ছোটোবেলা থেকে চেনা, ওনার খুবই বড় একটা ফ্যান ছিলাম, ওনাকে খুব, ওনার যে কোনো কিছুই আমার ভালো লাগতো, ওনার বাজানো ভালো লাগতো, ওনার গাওয়া ভালো লাগতো। আবার তার মধ্যে আমার অ্যাডগুলার যত, যেটা তুমি একটু আগে লোনলি ডে লোনলি নাইট, আমার জীবনের একটা সেরা পছন্দের জিঙ্গল ছিল, সেটা উনি গিয়েছে। সো ওই যে দুই জায়গায় উনি আবার কোনো অন্য অ্যাড করলে, এই তোর এই অ্যাডটা কে বাজিয়েছে রে, গানটাকে জিঙ্গলটা কে করেছে, তো আমাকে বললেই পারতে, আমি তো ওখানে কোনো রোলই প্লে করি না, অ্যাড ডিরেক্টর করে। সে আবার আমাকে একটু বকে দিল। ওনার এবি কিচেনে যেতাম, আমার বাসা মগবাজার ছিল, ওনার ওটাও মগবাজার ছিল। সো অনেক মেমোরি ছিল ওনার সাথে আমার। একবার আপনাকে একটা গান করবার জন্য আপনি রূপালী গিটার গিয়েছিলেন তার সাথে। ও হ্যাঁ, সেটা হ্যাঁ, রূপালী গিটার হঠাৎ করে, এটা এইচএসবিসির প্রোগ্রাম ছিল, এইচএসবিসি ব্যাংক। সো আমাকে এইচএসবিসি থেকে বললো তুমি আমাদের উপস্থাপনা করো। আমি বললাম না, আমি উপস্থাপনা করতে গিয়ে অনেক টাইম লাগবে, আমি আসলে অত টাইমে থাকতে পারবো না, আমি জাস্ট এসে ছোটো কিছু করবো। তখন বললো আপনি তো গান করেন, মাঝে মাঝে টুকটাক একটা গান করেন। তো আমি বললাম হ্যাঁ করতে পারি, আপনাদের লাইন আপ কি, কে গাবে? তখন যখনই বললো এলআরবি বাজাবে, তখন আমি বললাম যে আমি দেখি একটু বাচ্চু ভাইয়ের সাথে কথা বলি। তো বাচ্চু ভাইকে বললাম, বাচ্চু ভাই আমাকে তো ওখানে কিছু একটা করতে বললো, গান করতে বললো, আমার সাথে গান গা। আমি বললাম আমি রূপালী গিটার গাই। উনি বললো না সরি, আমি বললাম আমি ঘুম ভাঙা শহরে গাই। না দ্যাটস মাই সং, মানে উনি নিজেই গাবে। উনি আমাকে বললো না তুই এক কাজ কর, রূপালী গিটার গা। আমি জীবনে বোধহয় ফার্স্ট রূপালী গিটার ওখানেই গাইছি, এবং আমার পুরা একটু প্রিপেয়ার ছিলাম না, বাট আলটিমেটলি উনি বলেছিল আমি পেরেছি বা গিয়েছি ভালোই। আজকে কি আমরা তাকে স্মরণ করে কিছু একটা আপনার কাছ থেকে শুনতে পারি প্লিজ? 2 লাইন হলো, না হলে অসম্পূর্ণ থেকে যাবে। যদি ভুল করে তোমাকে চাই, বলো আমার কি দোষ, যদি মন ভালোবাসে তোমায়, বলি আমি ও মানুষ। যদি ভুল করে তোমাকে চাই, বলো আমার কি দোষ, যদি মন ভালোবাসে তোমায়, বলি আমি ও মানুষ। পিয়া ক্ষমা করো আমাকে, পারিনি ভুলে যেতে তোমাকে, আমার কি দোষ, আমি তো মানুষ। এখন আমার গুজবাম্প হচ্ছে, কারণ শ্রদ্ধা আয়ুব বাচ্চুকে খুব বেশি মিস করছি আসলে, এবং আপনি তাকে এত সুন্দরভাবে গভীরভাবে ধারণ করেন, সেটি আপনার কণ্ঠস্বরের মাধ্যমে আমরা বুঝতে পারছি। এই গানের পরে আসলে কোনো কথা চলে না, আমরা আজকের পডকাস্টটা এখানে শেষ করতে চাই। আপনার সাথে তো আসলে আমার কথা কখনোই শেষ হবে না, তবে আজকে যে কথাগুলো হলো সেটা শুধু আপনার আমার মধ্যে নয়, আমার মনে হয় দর্শকরা, শ্রোতারা খুব দারুণভাবে উপভোগ করেছে। আপনার কেমন লাগলো? অনেক ভালো লেগেছে আসলে। তুমি কিছুক্ষণ আমাকে আমার ফ্যামিলির মধ্যে নিয়ে গিয়েছিলে, কিছুক্ষণ আমার মডেলিং জগৎ, যেটা আমি অনেক দিন ধরে, অনেক বছর ধরে ছেড়ে আসছি, সেখানে ঢুকিয়ে দিয়েছিলে। সেটা আবার নিজের মডেলিং করার মতো ফিল হয়েছে। থ্যাংক ইউ ফর দ্যাট, রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। আর অনেক বন্ধুদের মনে করিয়ে দিয়েছো, ক্রিকেটের কথা মনে করিয়ে দিয়েছো, সাথে বাচ্চু ভাই, আফজাল ভাই, মৌ, সবাই। ভালো থাকবেন নোবেল ভাই, আমরা একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। তুমিও ভালো থেকো। সাফল্য শুরু হয় প্রত্যেকের মনের জোর দিয়ে। যদি তুমি সফল হতে চাও, তাহলে নিজেকে একজন সফল মানুষ হিসেবে ভাবতে শুরু করো, সাফল্য আসবে। কথাটি ডেভিড বেকহ্যামের। বিখ্যাত স্পোর্টস পার্সনকে ভীষণভাবে ভালোবাসেন আমাদের আজকের অতিথি আদিল হোসেন নোবেল। ডেভিড বেকহ্যামের মতোই তিনি বিশ্বাস করেন স্বপ্ন দেখতে জানতে হয়, কারণ যতক্ষণ স্বপ্ন আছে জীবন অর্থবহ, জীবন সুন্দর। সুন্দর মন আর সুদর্শন আদিল হোসেন নোবেলের সাথে অসাধারণ একটি সময় কাটলো আমার। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, বিদায় নিচ্ছি আজ। আসছে শনিবার রাত 9টায় দেখা তো হচ্ছে। ও হ্যাঁ, আমাদের আজকের পর্বটি ফুল ভার্সন দেখতে চাইলে ভিজিট করুন মাছরাঙা প্রোগ্রাম এবং রেডিও দিনরাত 93.6 FM এর ইউটিউব চ্যানেলে। ভালো থাকবেন, ভালোর সাথে থাকবেন। বিদায়।